বিশেষ করে গত এরশাদের শেষের দিক থেকেই আমাদের এরকম চলছে। কখনো কখনো সহিংসতার প্রয়োজন হয় শান্তির জন্য, যেমন আমাদের ৭১-এ প্রয়োজন হয়েছিল। কখনো কখনো সেটা যে এই রোজ রোজ এই এখনকার মতন এরকম হবে না, সেটা শান্তি প্রতিষ্ঠার জন্য। যদি আমরা তখন বলতাম যে না আমরা খুবই শান্তি চাই, আমরা কিছুই করবো না, ওরা গান্ধীর দর্শন কিন্তু বলছে উপায় এবং উপায়ও, এইমস এবং মিনস দুটো কি অহিংস হতে হবে। চাইছি শান্তি, উপায় যদি হয় সহিংসতা, গান্ধী বলছেন না, না গান্ধী বলছেন না, গান্ধীজি সেটা গান্ধীজি না, এইমস এন্ড মিনস দুটোই অহিংস হতে হবে, সেটা গৌতম বুদ্ধ বলেছেন, মহাত্মা গান্ধী বলেছেন, এবং আরো অনেক মনীষী সেটা বলেছেন। এবং তার এই সমস্ত নীতি ফলো যারা করেছেন তাদের আন্দোলন খুব শান্তিপূর্ণ ছিল না শেষ পর্যন্ত। যেমন মার্টিন লুথার কিং এর কথা বলেন বা নেলসন ম্যান্ডেলার কথা বলেন, আরো অন্যান্য দেশেও এখন গান্ধীজিকে একটা বিরাট একটা মূর্তি তার তৈরি হয়েছে। কিন্তু আমাদের এখানে যে আপনি যেটা বলছেন যে সংঘাতের যে রাজনীতি, এই রাজনীতির সঙ্গে আমরা আগে দেখেছি পাকিস্তানে, এখানে যারা বসা আছেন কয়েকজন আমাদের আলী ভাই আছেন, সাদাত ভাই আছেন, আমরা যারা 60-এর দশকে বা 50-এর দশকে শেষের দিক থেকে দেখেছি আমরা যে সেখানেও কিছু না কিছু সহিংসতা, আপনি 62 ছাত্র আন্দোলনে যখন থেকে আমরা রাজনীতির সঙ্গে যুক্ত দেখেছি যে সেখানেও কিছুটা ইয়ে ছিল আপনার, এক ধরনের সহিংসতা হয়তো ঢিল ছুটতো কি কিছু করতো, সাইকেলের হাওয়া ছেড়ে দিত, এগুলো এক ধরনের সহিংসতাই বলা চলে, যে জোর করে কাউকে দিয়ে কিছু করানো। কিন্তু এখন যেটা চলছে এই যে পেট্রোল বোমা বা যে বোমাই হোক না কেন বাসের ভিতরে ছুঁড়ে মারা বা ই করা, এই সব জিনিস আগে ছিল না। এবং এগুলি যদি আগের রাজনীতিবিদরা যদি এখন বেঁচে থাকতেন, তারা যদি দেখতেন মহাত্মা গান্ধী কথা আপনি বলছেন, ভগবান গৌতম বুদ্ধের কথা যদি আপনি বলেন, তারা তো শান্তির বাণী প্রচার করেছেন। আপনার কনফুসিয়াস একই রকমের কথা বলেছেন, অন্যভাবে, যেহেতু ধর্মীয় নেতা তিনি নন ওইভাবে। তা কাজেই আমাদের যে শান্তি সম্ভব কিনা, আপনি জিজ্ঞাসা করেছেন যে আমাদের যে এটা শান্তি সম্ভব কিনা, শান্তি খুবই সম্ভব। শান্তি মানুষ চায়, কিন্তু পাচ্ছে না, চায় কিন্তু পাচ্ছে না। এই যে না পাওয়াটা আমাদের সমস্যাটা দাঁড়িয়েছে সেখানে, যে আজকে রাজনীতি যে প্রতিহিংসার রাজনীতিতে পরিণত হয়েছে। আপনি আপনার মতাদর্শ প্রচার করবেন, সেটা মিটিং মিছিল করতে পারেন, বিবৃতি দিতে পারেন, আলাপ আলোচনাও হতে পারে, নাও হতে পারে, কিন্তু এই রাস্তাঘাটে মানুষকে আপনি গাড়ির ভিতরে পুড়িয়ে পেট্রোল বোমা মারবেন বা অন্য বোমা মারবেন বা এই করবেন, এই জিনিসগুলি আগে ছিল না। এটা একটা নতুন উপদ্রব শুরু হয়েছে, এবং এই উপদ্রব এটাকে রাজনীতি বলে না। এই যে যারা বোমা টোমা মারছে এগুলিকে রীতিমতো এগুলো ফৌজদারি অপরাধের ভিতরে পড়ে। আপনি যেটা বলেন যে শান্তি, আমি পরে আবার আমরা জানি শান্তি কেবল দর্শন কিংবা ধর্মতত্ত্বের জায়গা থেকে আমরা বলছি না, শান্তি এখন স্টাডি করা হচ্ছে, শান্তি অধ্যয়ন, সংঘর্ষ অধ্যয়ন। এবং পৃথিবীতে বলে 5000 বছরে প্রায় 14,000 যুদ্ধ হয়েছে। তো এই যে পুরো পৃথিবীর একটা অশান্তি, সংঘাত, সংঘর্ষ, তো আপনার কি মনে হয় সম্ভব কিনা? আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন, বর্তমান প্রেক্ষাপটে আপনি আমাকে বলতে বলছেন, মাকসুদ ভাই ঠিকই বলেছেন যে মানে সংঘর্ষ তো সবসময় চলেছে, তাই না? এবং সেটার আবার একটা যৌক্তিক কারণও ছিল। মানে আমি এটা বলে সংঘর্ষকে কখনো ডিফেন্ড করছি না, বাট আমি বলছি যে একটা ধরেন আমরা সংঘর্ষ দেখেছি যখন যুদ্ধগুলো হয়েছে, আপনি একটা স্ট্যাটাস কো পরিবর্তন করার চেষ্টা করেছেন, বাট বর্তমানে বাংলাদেশে যেটা হচ্ছে আমি জানি না আমি কি স্ট্যাটাস কো পরিবর্তন করার চেষ্টা করছি। এখানে যেটা আমি দেখছি এটা দুই দলের মধ্যে প্রধানত একটা ক্ষমতার দ্বন্দ্ব চলছে। আর এখানে স্ট্যাটাস কো তো পরিবর্তন হলে যদি হবে, একটা দল গিয়ে হয়তো আরেকটা দল আসতে পারে কিংবা একটা অন্য দলই থাকে, এখানে কিন্তু কোনো আদর্শিক দ্বন্দ্ব নেই। আমরা অনেক সময় বলতে শুনি যে একটা আদর্শ দ্বন্দ্ব, বিপ্লব হচ্ছে, আন্দোলন, এই সমস্ত অনেক কথা শুনি, কিন্তু আমার মনে হয় যে আমরা কখনো ঠিক সেভাবে চিন্তা করি না যে আন্দোলন বলতে কি বোঝাচ্ছে, আমরা আদর্শ এটা কি ধরনের সংঘাতগুলো চলছে সেগুলো কিন্তু আমরা ঠিকভাবে চিন্তা করি না। বাংলাদেশের ক্ষেত্রে যেটা দাঁড়িয়ে গেছে এটা আমি বলবো খুবই, মানে আমরা কিন্তু অনেক দিন ধরেই আলোচনা করে আসছিলাম যে গণতন্ত্রের একটা সংকট চলছে এবং বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা নেই বা গণতান্ত্রিক অবস্থা নেই, সেটা আমরা কিন্তু অনেক দিন ধরে আপনার এই গোল টেবিলেও আলোচনা করেছি। কিন্তু সেটারই আমার মনে হয় একটা ক্লাইম্যাক্সে যে, বা এটা যেটা আমরা বলি না যে একটা ইনএভাইটেবল কনসিকুয়েন্স, সেই জায়গায় আজকে যে আমরা দাঁড়িয়ে গেছি।
এবং আপনি যদি আমাকে বলেন যে শান্তি সম্ভব কিনা, শান্তি অবশ্যই সম্ভব, কিন্তু যদি পূর্ব শর্তগুলো আমি দেখি, শান্তি স্থাপন করার জন্য তো কিছু পূর্ব শর্ত লাগে। তার মধ্যে তো প্রথম শর্ত হলো যে আমার মধ্যে সেই ইচ্ছা আছে কিনা যে আমি শান্তিটা প্রতিষ্ঠা করব, এবং আমার তো একটা এগ্রিমেন্টের জায়গা হতে হবে, একটা এনভায়রনমেন্ট হতে হবে, যে আমার তো মাথায় থাকতে হবে যে আমি কি এম করছি। যেখানে আমরা দেখছি এটাকে পুরোটা, আমি আপনাকে বোধহয় শুনছিলাম দু একদিন আগে, আপনি বলছেন একটা জিরো সাম গেম হয়ে গেছে, ইফ আই এম নট রং, আপনি বলেছিলেন, আমরাও বলছি যে এটাকে জিরো, একেবারে একটা জিরো সাম গেমের মধ্যে আমরা পৌঁছে গেছি। সো এখানে যেখানে আমি ক্লিয়ারলি দেখছি কোনো সম্পূর্ণভাবে একটা মানে সদিচ্ছার অভাবটা দেখছি। আমার মনে হয় না যে আমরা কোনো স্ট্যাটাস কো পরিবর্তনের জন্য এই আন্দোলনটা করছি, যেটা বলা হচ্ছে আন্দোলন। আমি বলতে আমরা বলতে আমাকে মিন করছি না, যে দল বলছে যে তারা এই আন্দোলনটা করছে। অন্যদিকে যারা ক্ষমতায় আছে তারা যে মানে পদক্ষেপগুলো নিচ্ছে, এটা কিন্তু এটা দিয়ে কোনোভাবেই আমি মনে করি না যে শান্তি আসতে পারবে। আপনি এটাকে আমাকে ফার্স্ট অফ অল তো আইডেন্টিফাই করতে হবে এটা কি ধরনের সমস্যা। এটা কি একটা রাজনৈতিক সমস্যা না আইন শৃঙ্খলার সমস্যা? আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে আজকে আইন শৃঙ্খলার একটা বড় সমস্যা দাঁড়িয়ে গেছে, কিন্তু আমাকে তো এটাও তো দেখতে হবে আইন শৃঙ্খলার সমস্যাটার উৎপত্তিটা কোথা থেকে ছিল। উৎপত্তি তো ছিল রাজনৈতিক। এখন আমি একে অন্যকে সন্ত্রাসী বললে তো হবে না। আমি এম্পাওয়ার করছি মৌলবাদী শক্তিদেরকে, আমি এম্পাওয়ার করছি জঙ্গিবাদী শক্তিদেরকে, এবং সেটার জন্য আমি মনে করি দুটো দলই এখানে ইকুয়াল দায়িত্ব নিতে হবে। অনেক ধন্যবাদ, আপনার কাছে আবারও আসবো। আমাদের সঙ্গে আছেন একজন ধর্মতত্ত্ববিদ। তো আপনাকে জিজ্ঞেস করতে চাই যে হিন্দু ধর্মের যে বৈদিক মন্ত্র ওম শান্তি ওম, কিংবা ভগবান বুদ্ধের যে জগতের সকল প্রাণী সুখী হোক, কিংবা খ্রিস্ট ধর্মের যে তোমাকে এক গাল মারলে আরেক গাল পেতে দাও, কিংবা ইসলাম নিজেই বলছে আমি শান্তির ধর্ম। তো এই যে ধর্মের এই বাণীগুলো কি ব্যর্থ হতে চলেছে কিনা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে? আমি প্রথমে ধন্যবাদ জানাই আজকের এই ক্রান্তিকালে সংকট মুহূর্তে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ এবং অর্থবহ বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করছি। আমার মনে হয় এই ছোট্ট ভূখণ্ডের মধ্যে যেই সব আমরা বিবেকের কথা বলি, সব সময় আমরা দেশ নিয়ে ভাবি, এইসব চিন্তাবিদ এখন এখানে উপস্থিত হয়েছে। তো যে কথাটি দিয়ে আমরা শুরু করতে চাই, ধর্ম জগৎ কল্যাণের জন্যে, ধর্ম কোনো ব্যক্তিবিশেষ বা গোষ্ঠী সম্প্রদায়ের জন্য নয়। সূর্য যেমন সকলের জন্য সমান, সূর্যের আলো খণ্ডিত হয় না। সূর্যের আলো কারো ব্যক্তির জন্য নয়, চাঁদের আলো কারো একার জন্য নয়, বিত্তবানদের জন্য নয়, বা কোনো একটা ভূখণ্ড বা উত্তর দিক দক্ষিণ দিক এইসব বলয়ের জন্য নয়। ধর্ম কিন্তু সর্বজনীন। এই সর্বজনীন ধর্মকে যখন সর্বজনীনতা হারিয়ে ফেলে, তার যখন নিজস্ব গতি থেকে যখন সে চলে যায়, তখনও কিন্তু সেখানে স্বাভাবিকভাবে সেখানে একটা দ্রোহ বা সেখানে একটা অবাস্তব ধর্মহীন একটি ক্রিয়ার সঞ্চার হয়। আজকে যে ধর্মের কথা বলা হয়েছে এখানে, 4টি ধর্ম বিশ্বের মধ্যে প্রধানতম, আরো ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী যারা আছে পৃথিবীতে বসবাস করে, তাদের সকলেই কিন্তু একটা ধর্ম ধারণ করে, ধর্ম লালন করে। তো যে 4টি ধর্মের কথা বলতে চাই, সেখানে আমি যদি মনে করি, প্রথম এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম ধর্ম হলো কিন্তু সনাতন ধর্ম। তো সনাতন ধর্মের প্রথম বাণী ছিল, যে বাণীটি মানুষকে আকৃষ্ট করে এবং মানুষের মানবতাকে কিন্তু স্পর্শ করে, মানব সমাজকে উপলক্ষ করে বলছে, অমৃতস্য পুত্রম, মানব সম্প্রদায় মানব জাতি নাকি অমৃতের পুত্র। কত সুন্দর কথা, শাস্ত্রের কথা, সনাতন ধর্মের কথা। মানুষ আমরা অবিধায়, আমাদের সম্মানে, আমাদের পরিচিতিতে আমরা নাকি অমৃতের পুত্র। এরপরে এই উপমহাদেশে আরেকটি প্রাচীন ধর্ম আসলো, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের বাণীতেও কিন্তু একইভাবে উচ্চারিত হয়েছে। সেখানে প্রথম মানুষকে সম্মান দেওয়া হয়েছে, মানব জাতিকে সম্মান করে বলছে, দুর্লভঞ্চ মনুষ্যত্ব পটি লাভহ, মানব জীবন লাভ করা নাকি বড়ই দুর্লভ, খুবই দুর্লভ এই জীবন লাভ করাটা। কত শ্রেষ্ঠ স্থান, কত ভালো মর্যাদা একটা মানুষের জন্যে। এর পরবর্তীতে
উপমহাদেশে, যদিও ভারতবর্ষে না হয়, আমাদের এই উপমহাদেশের মধ্যে খ্রিস্ট ধর্মের আবির্ভূত হলো, খ্রিস্ট ধর্ম আসলো। যীশু খ্রিস্ট যে বাণী নিয়ে আমাদের কাছে আবির্ভূত হলো, তিনি বলছেন সকলেই ঈশ্বরের সন্তান। এই পৃথিবীতে যারা আছে সকলকে তো সন্তান বলেছে, সন্ততি বলেনি, সেখানে সকলকে স্পর্শ করেছে সন্তান হিসাবে। এবং পরবর্তীতে যেটা আধুনিক যুগের যে ধর্মটি আমাদের কাছে এসেছে এই উপমহাদেশে, সুন্দর একটি বার্তা নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছে। সেটা হচ্ছে আশরাফুল মাকলুকাত, জীবের মধ্যে নাকি মানুষ সর্বশ্রেষ্ঠ। এই যদি আমাদের অবস্থা হয়, প্রত্যেক ধর্মের বাণীগুলো কিন্তু অসম্ভব অসাধারণ, এত পরিচিতিমূলক, এত উদ্দীপ্তমূলক, এত সর্বজনীন আবেদনমূলক। তো মানুষকে যখন সর্বশ্রেষ্ঠ আসনে আসনে আসীন করা হয়, আমার মর্যাদা যখন সর্বোচ্চতে, সর্বশীর্ষে, আমার কর্তব্যগুলো হবে কিন্তু সর্বশীর্ষের। আমি অমৃতের পুত্র, কখনো অমৃতের কাজ করতে পারি না। আমি যদি উত্তম হই, আমি যদি সর্বোত্তম হই, আমার পরিচয় যদি সর্বোত্তম হয়, তাহলে আমার প্রতিটি কর্ম হবে সর্বোত্তম। সর্বোত্তম মানুষে কখনো নরাধম কাজ এবং নিকৃষ্ট কাজ, অধম কাজ আমি সম্পাদন করতে পারি না। আজকে আমরা এই বোধ থেকে আমরা দূরে সরে এসেছি। এই জন্যে আমার পরিচয়টা কি? আমি যে একটা মানুষ, মানবিক গুণাবলীতে, মনুষ্যত্ব গুণে আমি সমাসীন হব, মানবিক গুণাবলীতে আমি আদৃত হব, এই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে নেই। যার ফলে আমরা ব্যক্তি দিয়ে তো ধর্মের পরিচয় হয়। আমি সুকমল বড়ুয়া, আমি একটা ধর্মকে ভালোবাসি, আমার ধর্ম নিয়ে আমি কিন্তু কথা বলতে চাই। এই জন্য আমার মনে হয় আজকে যে জগতের এই বাণীগুলো, ধর্মের যে এই বাণীগুলো কিন্তু এখানে আর সেইভাবে থাকছে না। আমাদের প্রাত্যহিক ব্যবহারে এবং আমাদের স্বার্থপরতায় আমরা এগুলোকে হারাচ্ছি, এবং যার ফলে আমাদের মানবিকতা, মনুষ্যত্ব গুণ লঙ্ঘিত হচ্ছে। আর বিশেষ করে আমি যেটা বলতে চাই, আছেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালি রহমান, আপনি কিভাবে দেখছেন? অনেকে বলছেন যে পিস ইজ পসিবল। আসলে কি পসিবল? শান্তি সম্ভব কিনা? বলি কিভাবে? দেখুন, আমি সর্বপ্রথম একটি ব্যাপারে একটু দ্বিমত পোষণ করছি, যেটা মিসেস আমিনা মোহসিন বলেছেন যে এটা একটা আদর্শিক দ্বন্দ্ব নয়। এটা অবশ্যই একটা আদর্শিক দ্বন্দ্ব, এবং সেই আদর্শিক দ্বন্দ্ব থেকেই যে আমরা যে আজকে যে সংঘর্ষের ভিতরে আমরা বাংলাদেশকে দেখতে পাচ্ছি, তার ভিতরে আছি আমরা। শান্তির কথা আপনি আমাকে বলেছিলেন প্রথমে টেলিফোনে, আপনার কালিগস তারা যখন ফোন করলো শান্তির কথা বলেছেন, শান্তি, রাজনৈতিক শিষ্টাচার এবং শান্তির আহ্বান। দেখুন, আমি যদি শুনতে পারি ডক্টর সুকুমাল বড়ুয়াকে বা বুঝতে পারি, তাহলে উনি যা বলেছেন সব সুন্দর কথা বলেছেন। তবে এটাও ঠিক যে যখন অশোক আপনার আসলো, সিংহাসনে আসলো, তখন সেই কলিঙ্গ যুদ্ধের সময় মারা গেল 1.5 লক্ষ লোক, এবং তিনি সিংহাসনে আরোহণের জন্য তার 100 ভাইকে হত্যা করে। তো শান্তিটাকেও কিন্তু আমাদের কিভাবে আমরা শান্তি পেতে পারি বা আনতে পারি, সেটাকেও আমাকে ডিফাইন করতে হবে। যেমন ধরেন যে মহাত্মা গান্ধী শান্তির ডাক, আহ্বান তিনি দিয়েছেন, শান্তির দূত বলা হয় তাকে। তো তিনি সবকিছুই করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কি করলেন তিনি, যে কাশ্মীরে যখন যুদ্ধ হলো, সেখানে যে একটা ডকুমেন্ট তৈরি করা হলো যে কাশ্মীরে যুদ্ধ হবে কিনা তুমি বলো, তো হি সাইন্ড আপ টু দ্যাট, যে হ্যাঁ যুদ্ধের দরকার আছে ওখানে। তো ওখানে শান্তি কি প্রেক্ষিতে আমরা দেখবো বা দেখবো না, এবং শান্তিটা কার জন্য শান্তি, কখন শান্তি, এটা সমস্তই কিন্তু আমরা বলবো যে আপেক্ষিক। তবে এখনো যেটা আপনি বললেন যে 14,000 যুদ্ধ হয়েছে এই 5,000 বছরে, তো এটা তো হবেই, কারণ যে নিশ্চয়ই আপনি একজন স্কলার, আপনি জানেন যে বার্ট্রান্ড রাসেল কি বলেছেন। তিনি বললেন যে মানুষ ইজ পাগনেশিয়াস, হিউম্যান বিইং ইজ পাগনেশিয়াস। তারা জন্মেছে, তারা মারামারি হবেই, এবং পৃথিবীতে হয়েছে মারামারি, এবং সে সৃষ্টিকর্তা, আপনি সেটা বললেন, ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক থিং আপনি বলেছেন যে মানুষ আছে
এবং সেখানে যুদ্ধ হবে, শান্তি আসবে, শান্তি আসছে মাঝে মাঝে, কিন্তু সেই শান্তির মাঝখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে যে অবস্থাটা বর্তমান আছে সেখানে আপনি যদি সুযোগ দেন আমি পরে আসবো, পরে বলবো। তবে শুধু একটি কথা বলবো যে যেখানে আমি মিস আমেনা মহসিনের সঙ্গে আমি একমত, সেটা হচ্ছে যে যা হচ্ছে বাংলাদেশে এখন, এতে একটি জিনিসে তিনি খুব সুন্দর কথা বলেছেন যে এতে আমরা কিন্তু মৌলবাদীদের জন্য আমরা একটা জায়গা করে দিচ্ছি, তারা আছে এবং তারা শক্তিশালী দল, তাদের জন্য আমরা একটা সুন্দর একটা জায়গা করে দিচ্ছি। তো আমি এখানে থামি, যদি আপনি অনুমতি দেন। এতক্ষণ আলোচনা শুনলেন, আপনি যদি একটু আলোচনায় প্রবেশ করেন। না, এখন আমাদের সমস্যাটা কিভাবে আমরা বুঝতে চাই সেটা আমাদের যার যার মনোভাবের উপর নির্ভর করে। আমি জিনিসটা এভাবে দেখতে চাই, আপনি যদি এখন রাস্তা দিয়ে যান, আপনাকে হঠাৎ করে মাগার ধরলো, মাগার সাধারণত আপনাকে কি বলে? মাগার বলে কি, ইংরেজিতে বলে ইওর লাইফ অর ইওর মানি। আপনি আপনার টাকার ব্যাগটা দিয়ে দেন, নাহলে আপনার জীবনটা হরণ করব। তখন আপনাকে সে একটা মনে করে যে আপনার একটা চয়েস আছে, এইটাকে বলে মানে ভ্যাল অফ চয়েস ইংরেজিতে। আপনাকে আমরা বলতে পারি এটা একটা ফোর্স চয়েস, যেটা আসলে ভিতরে কোনো চয়েস নাই, আপনি খেয়াল করেন। কিন্তু সে আপনাকে একটা চয়েস দেয়, কিভাবে? আপনি যদি মনে করেন যে আমি আমার টাকা রাখবো, তো তখন সে আপনার জীবন হরণ করবে, পরে টাকাও যাবে। টাকাও যাবে। আচ্ছা, তাহলে তখন আপনি কি করবেন? আপনি যদি বুদ্ধিমান হন, আপনি বলবেন যে আমার টাকার দরকার নেই, আমি জীবন রক্ষা করব। কিন্তু টাকা ছাড়া আপনি সকালবেলা নাস্তা করতে পারবেন না, আগামীকাল আপনি না খেয়ে থাকবেন, তাহলে এই জীবন হবে অপূর্ণ। তবু শেষ পর্যন্ত আমরা বুদ্ধিমানরা সেই সিদ্ধান্তই নেই যে টাকাটা গেলে যাক, আমার জীবন অপূর্ণ হবে। আমার জীবনের যদি একটা চাদর মনে করেন, তার ভিতরে একটা ছিদ্র হবে, এই ছিদ্রবহুল চাদর নিয়ে আমি থাকবো। এই হচ্ছে আমাদের চয়েস। কিন্তু প্রকৃতপক্ষে সেই জীবনও অর্থহীন। যে জীবনের অর্থ নাই, আক্ষরিক করতে সেটা অর্থহীন জীবন। অর্থ মানে টাকা বা অর্থ মানে মানে দুটো নেবেন। তারপরে আমরা বাঁচার জন্য কোন সিদ্ধান্ত নিয়ে আমরা সকলেই জানি। বুদ্ধিমান লোক টাকাটা ছেড়ে দেয়, কিন্তু কিছু কিছু বীর পুরুষ আছে যে তারা সেটা বলে না। আমি উদাহরণ দিই, আপনি ধরুন নতুন বিয়ে করেছেন, পাশে আপনার বউকে নিয়ে গেছেন, মাগার আপনাকে ধরলো, রোবায়াত ইউর লাইফ অর ইউর ওয়াইফ, তখন আপনি কি করবেন? আপনি যখন যেদিন জানেন যে এখন আপনার ওয়াইফটা যদি দিয়ে দেন টাকার মতো, এখন আমি আপনার ওয়াইফকে আপনার সম্পত্তি বলছি না, আপনার খুবই ভালোবাসার দ্রব্য, আপনি দিয়ে দিলেন, তখন আপনার জীবন হলো স্ত্রীবিহীন, আগে ছিল অর্থবিহীন। সেই জীবন নিয়ে থাকা কি আপনার পক্ষে সম্ভব? আপনি জানেন মাগার বলবে কি তোমার স্ত্রীকে 2 ঘন্টা পরে ফিরিয়ে দেব, কিন্তু সেই স্ত্রী আপনাকে আর কোনোদিন বিশ্বাস করবে না, তার সাথে আপনি আর থাকতে পারবেন না। তাহলে এই চয়েস আপনি কি করবেন? আপনি প্রাণ দেবেন। সেখানে মনে হয় কি নো, আমি আমার জীবন দেবো, কিন্তু আমি আমার স্ত্রীকে বা এটা আমার পুত্রকে বা আমার প্রিয় বস্তু দেব না। এরকম নানা রকম প্রশ্ন আছে। এখন আরো জটিল প্রশ্নে চলে যাই আমরা। হযরত ইব্রাহিমকে যখন ওহী নাযিল হলো যে তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে তুমি কি আমার নামে উৎসর্গ করতে পারো, তখন চিন্তা করেন, আপনি একদিকে পিতা, নিজের সন্তানের গলায় ছুরি দিতে আপনার হাত কাঁপবে, কিন্তু আপনার প্রভুর আদেশ, তখন আপনার সেখানে কি চয়েস হবে? আমি আর বেশি যেতে চাই না, নানা প্রকারের চয়েস আছে। তা আমরা এখন কোন চয়েসে আছি? আমাদের জনগণকে, এখানে আমার কোনো পক্ষ নাই, আমাকে চয়েস করতে বলা হচ্ছে তুমি আইদার, এই যে ধরেন আমাদের আন্দোলনটা কেন হচ্ছে, তারা বলছে আপনি নির্বাচন দেন। এখন নির্বাচন না দিলে কি হবে? নির্বাচন না দিলে আপনি আগামী 4 বছর ক্ষমতা থাকবেন না, তারপর তো নির্বাচন হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে অপেক্ষার। এখন 1 বছর পার হয়ে গেছে, আর 4 বছর আছে, এবং 3 বছর গেলে তো আবার ইলেকশনের জন্য জট শুরু হবে। তখন আরেকটা প্রশ্ন হচ্ছে ইলেকশনটা কিভাবে হবে, কার অধীনে হবে? আমরা তো জানি জনমত যেদিকে যায় সেদিকে নির্বাচনের হাওয়া ফেরে, কিন্তু বলা হচ্ছে না, নির্বাচন পদ্ধতির মধ্যে ত্রুটি আছে, সেই জন্য বলা হচ্ছে নির্বাচন পদ্ধতি আগে ঠিক করতে হবে। তো নির্বাচন পদ্ধতি ঠিক করলে ধরেন আমি যদি সত্যি জনপ্রিয় হই, আমি নির্বাচনে জয়ী হয়ে আসতে পারবো। এই জন্যে তাহলে এই আন্দোলন, মানে এখন যে আন্দোলন চলছে, এই আন্দোলনের দায় জিজ্ঞেস করতে হবে। বিএনপির তরফ থেকে মাঝে মাঝে বিবৃতি দেওয়া হয়েছে ক্ষীণ কণ্ঠে যে এগুলো আমরা করছি না। তাহলে এগুলি যদি আপনারা না করেন, কে করছে সেটা আইডেন্টিফাই করতে হবে আপনাকে। আন্দোলনের তো এটা কৌশল হতে পারে না। মানে বর্তমানে যে আন্দোলন, আপনি তো স্বাধীনতা সংগ্রাম করে থাকেন, মহাত্মা গান্ধীর সময় যে আন্দোলন হচ্ছিল সেটা তথাকথিত স্বাধীনতা সংগ্রাম, যদিও বা ভারতের স্বাধীনতার দাবি গান্ধী করেননি তখনও। 1930-এর আগে ভারত স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা দাবি করেনি। গান্ধীর চৌরিচৌরার আন্দোলন 1921-22-এর কথা। তারপরেও সেই আন্দোলন থেকে তিনি প্রত্যাহার করে নিয়েছেন। হ্যাঁ, সেই কথা তো হচ্ছে একটা ম্যাটাফর, রূপক। এটা তো সে ভারতের মৌলবীরাই প্রথম স্বাধীনতা দাবি করে, জমিয়তুল উলামায়ে হিন্দ 1921 সনে
মৌলানা হজরত মোহানি। মহাত্মা গান্ধীর দল 1930-এর আগেই যে প্রজাতন্ত্র দিবস পরশুদিন গেল, ওবামা সাহেব এসে বক্তৃতা দিলেন, এটা কি জন্যে? 1930-এ 26শে জানুয়ারি ভারতের স্বাধীনতা দিবস ঘোষণা করেছিলেন, সেটা স্বাধীন ভারতে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে। আমি বলছি যে গান্ধীর এই আন্দোলন যেটা তিনি প্রত্যাহার করেছিলেন, গান্ধী এরকম বহুবার করেছেন, সেটা তার আন্দোলনের কৌশল। গান্ধীর কথা ছিল এইটাই। তিনি যখন দক্ষিণ ভারতে আন্দোলন করে সফল হলেন, তার বক্তব্য ছিল এই, যখন তুমি দুর্বল থাকো তখন তোমাকে আন্দোলন অবশ্য সহিংস পথেই করতে হবে, আর যদি তুমি এক কোপ দিয়ে ক্ষমতা কেড়ে নিতে পারো তখন সহিংস আন্দোলন তিনি বিরুদ্ধে ছিলেন না। ভারতের পরমাণু বোমা যখন বিস্ফোরিত হলো পোখরানে, সেই সময় আমি একটা প্রবন্ধ লিখেছিলাম, সেটার কাহিনী ছিল গান্ধীর আত্মজীবনীতেও আছে। আপনি দেখেন গান্ধী পুরোপুরি কিন্তু অহিংসার লোক ছিলেন না। ভারতের প্রথম মহাযুদ্ধের জন্য গান্ধী হাজার হাজার লোক রিক্রুট করেন নাই। উনি বলছেন ভারতের যুদ্ধে যোগ দিতে হবে, গিয়েছেন। কিন্তু তারপরেও বলবো 1947 আসছিল না ভারতের সশস্ত্র সংগ্রাম যুদ্ধ সম্পর্কে গান্ধী বলছেন হ্যাঁ প্রয়োজন আমাদের যুদ্ধ করতে হয়। গান্ধীর বক্তব্য ছিল তুমি যখন দুর্বল থাকবে তখন যুদ্ধ করবে না, তখন সহিংস আন্দোলন করবে না, তুমি যখন সবল থাকবে তখন করবে না। আমি মনে করি বিএনপির যে বর্তমান আন্দোলনের কৌশল যারা করছেন, আমি জানি না তাদের মধ্যে বুদ্ধিমান সবচেয়ে বেশি কারা, তাদের মধ্যেও আমি দেখি দুই মত দেখতে পাচ্ছি। সংক্ষেপে বলি, এই যে পরশু দিনের কয়েকদিন আগের যে ঘটনা ঘটলো বেগম জিয়ার ছোট পুত্র মারা যাওয়ার পর, প্রধানমন্ত্রী যে তাদের অফিসে গেলেন এবং সেইখানে যে তার সাথে যে ব্যবহার করেছে সে বিষয়ে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে এখন দ্বিমত পরিষ্কার বোঝা যাচ্ছে। যেমন ধরেন মির্জা আব্বাস সাহেব বললেন এটা শিয়ার স্টুপিডিটি, প্রধানমন্ত্রীর সাথে যে ব্যবহারটা করেছে এটা রাজনৈতিক দিক থেকে প্রয়োজন ছিল না, তাদের রাজনৈতিক ক্ষতি হয়েছে। এবং ব্যারিস্টার মওদুদ আহমদও বলেছেন সেটা আমরা কিছু জানতাম না, এমনকি বেগম জিয়া জানতেন না। সেটা কোন ধরনের কথা জানেন? আমাদের মনোবিজ্ঞানে আনকনসিয়াস বলে একটা কথা আছে, আমি উদাহরণ দিই। সিজার যখন বিদায় নিতে গেলেন, মানে চলে আসছেন, তিনি ক্লিওপেট্রার কাছ থেকে বিদায় নিতে ভুলে গিয়েছিলেন। অথবা বলি রাজা দুষ্যন্ত শকুন্তলাকে কথা দিলেন, আংটি দিয়ে গেলেন আমি তোমাকে পরে নিয়ে যাব, কিন্তু পরে তিনি সম্পূর্ণ ভুলে গেলেন। এখন মনোবিশ্লেষণবাদীরা এটাকে ব্যাখ্যা দিচ্ছেন, আপনি যেটা ভুলে যান সেটা আপনার প্রকৃতির মধ্যেই আছে, ওটাকে একটা আমরা রূপক দিয়েছি। যেমন দুর্বাসা মুনি এসে সাপ দিয়েছে, যার তপস্যায় তুমি এমন জিরাতিবাদ করছো সে তোমাকে ভুলে যাবে, সেগুলো হচ্ছে রবীন্দ্রনাথ নিজেই বলেছেন এগুলো কৌশল মাত্র। আমার বক্তব্য হলো শকুন্তলাকে দুষ্যন্তের ভুলে যাওয়াটা সম্পূর্ণ, অথবা সামান্য ভুল কি সিজার ক্লিওপেট্রার কাছ থেকে বিদায় নেওয়ার কথাটা ভুলে গেছেন চলে যাওয়ার সময়, আসলে তিনি তাকে ভুলে যেতেই চাইছিলেন। কাজে বেগম জিয়া সেদিন সেডেটিভ নিয়ে থাকুন আর না থাকুন, আসলে দেখা না করাটাই নিয়তির মধ্যেই ছিল, সেটা ঘটেছে। এই জন্য তাতে বিএনপিতে যে দুটো মত হয়েছে আমি সেই পরিপ্রেক্ষিতে বলছি। দুটো মত কি? একটা মত বলছে দেখা না করে ঠিক করেছি, যেহেতু উনি ঘুমেছিলেন দেখা করা যেতে পারে, তাকে আমরা পরে কল করবো, যেটা শিমুল বিশ্বাসের নামে প্রচারিত হচ্ছে। তার পেছনে যে চিন্তায় থাকুক, পরিষ্কার তো পত্রিকা এসেছে, তার পেছনে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আছে। আবার ব্যারিস্টার মওদুদ এবং মির্জা আব্বাসের মতো দায়িত্বশীল নেতা বলছেন যে এটা ঠিক হয়নি। আমি এই দ্বিমতের অস্তিত্ব স্বীকার করি। আমি বলবো এখন বোমা মারা প্রসঙ্গেও বিএনপির মধ্যে দুইটা মত আছে অথবা থাকা উচিত। তাহলে এক বলে বলা উচিত বোমা মারার এই আন্দোলন করে আমরা যতটুকু সফল হবো বলে মনে করেছিলাম, অনেকে মনে হচ্ছে আমরা 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে, কেউ কেউ এমনও ভাবছে আমরা মার্চের মধ্যে সরকারকে ক্ষমতাচ্যুত করব। সেটা সফল হচ্ছে কেউ হচ্ছে না। বুদ্ধিমান সেনাপতিরা করে কি, দরকার হলে তারা বহুগুণ পশ্চাদপসরণ করে। আন্দোলনের মধ্যে পশ্চাদপসরণ আছে, সামনে অগ্রগতি আছে। আমি যে যুদ্ধের ম্যাটাফাটা ব্যবহার করে এই পর্যায়ে শেষ করি, যুদ্ধ সম্পর্কে আমরা বলি কি ওয়ার ইজ এ কন্টিনিউয়েশন অফ পলিটিক্স বাই আদার মিনস। কিন্তু তার বিপরীতটা কি সত্য? যে পলিটিক্স ইজ এ কন্টিনিউয়েশন অফ ওয়ার সত্য নয়। মানুষ মাত্রই পশু, কিন্তু পশু মাত্রই কি মানুষ? কথার মধ্যে লজিক্যাল ফ্যালাসিটা লক্ষ্য করেন, একটা হলো কি জেনাস আর একটা হলো স্পিসিস। মানুষ পশু জেনাসের মধ্যে পড়ে, সব পশু মানুষ হয় না। আমি জানলে কি হ্যাঁ যুদ্ধ ও পলিটিক্স বটে, কিন্তু পলিটিক্স সবসময় যুদ্ধ নয়। অর্থাৎ পলিটিক্সের মধ্যে যুদ্ধের পর্বও আছে, শান্তির পর্বও আছে। বাংলাদেশের বর্তমান এখন কি আমরা যুদ্ধ পর্ব অতিক্রম করছি? এই যুদ্ধ পর্ব মনে হচ্ছে, এইটা হচ্ছে ফ্যালাসি অফ, আমি বলে কম্পোজিশন, আপত যুদ্ধ। আমরা না মনে হচ্ছে আমরা যুদ্ধে উঠেছি। আমি বলি এই যে আমরা এখানে 7 জন আছি, মনে করেন আমরা সবাই আপনার সমান লম্বা হতে চাই, বলে কি 1 ফুট একটা করে টুলের উপর দাঁড়াই। আপনি যদি চুরি করে 1 টুলে দাঁড়াইতে পারেন আপনাকে সবাই দেখবে, কিন্তু আমরা যদি সবাই আপনার সমান চালাক হই, আমরাও 1 ফুট টুলের উপর বসবো, তাহলে সবাই সমান হব। এটা হচ্ছে আমি যদি মনে করি আপনি এবং আমির মধ্যে পার্থক্য এই যে আপনি চালাকি করে আগে দাঁড়িয়ে গেলেন আর আমি বসে থাকলাম, তাহলে আপনি আমার রুচি উঠবেন। কিন্তু আমি যদি আপনার সমান চালাক হই, কাজে এই যে কথাটা হলো, গতবার বিএনপি লোকে একটা কথা বলে, আমি পরিষ্কার করে এটা বলতে চাই, বলছে এখন নাগরিক অধিকার নেই। গতকালকে আমি দেখলাম এটিএন নিউজে ডক্টর কামাল হোসেন বলছেন আমাদেরকে সরওয়ার্দী উদ্যানে একবার মিটিং করতে দেন, তাহলে আমরা সব প্রমাণ করে দেবো যে সব লোক আমাদের সাথে আছে। তো মিটিং তো করতে দিচ্ছেন না, অবশ্য বাস্তব কথা ডক্টর কামাল হোসেন তার বোমা মারতেছেন না, তাহলে তাকেও কেন মিটিং করতে দেওয়া হবে না? সেটা গুরুত্বপূর্ণ। উনি বলছেন সংবিধানে লেখা আছে, কোথায় পুলিশের পারমিশন নিতে হয় আমাকে বলুন। কিন্তু ডক্টর কামাল হোসেনের মতো জ্ঞানী লোক যেটা ভুলে গেলেন, আমি অবাক হলাম, সেটা হচ্ছে কি পারমিশন নেওয়ার কথা তিনি যে সংবিধান লিখেছেন তাতে তো আছেই।
যে আপনার নাগরিকের সভা সমাবেশ করার অধিকার হচ্ছে শর্ত সাপেক্ষ। তো সেই শর্ত সাপেক্ষ কি, সেটা হলো শান্তি শৃঙ্খলা ভঙ্গ হবে না, জনশৃঙ্খলা ভঙ্গ হবে না, জনস্বাস্থ্য ভঙ্গ হবে না, নৈতিকতার ক্ষতি হবে না, এমন কাজ হবে না, তারপরে পারবেন। তা আমি বলছি যুদ্ধের যে পটভূমি সেটা থাকলে অনেক সময় সভা সমিতি নিষিদ্ধ করা যায়, কিন্তু বর্তমানে সেটা আছে কিনা এটা হচ্ছে এক প্রায়োগিক প্রশ্ন। আমি বক্তব্য মনে করি যে মিটিং করতে দিলে কোনো এমন ক্ষতি হতো না, কিন্তু সরকারে যারা নীতি নির্ধারণ করেন তারা মনে করেছেন, তাদের বক্তব্য হচ্ছে এই যে যদি আমরা তাদেরকে মিটিং করতে দিতাম তাহলে তারা এইরকম করতো এখন যে বোমা করছে। যে আবার আসবো আপনার কাছে আরো আচ্ছা, বোমাওয়ালারা বলছে আপনারা ওইটা মিটিং করতে দেন নাই বলেই আমরা বোমা মারছি, যদিও তারা বোমার কথা স্বীকার করছে না। এই যে কথাটা হচ্ছে ওই রকমই, ইউর লাইফ ফর ইউর মানির সাথে তুল্য। জি, অধ্যাপক মিজানুর রহমান। আমার বন্ধু সালামুল্লাহ খান ডক্টর কামাল হোসেনের উদাহরণ দিয়ে যখন বললেন, আসলে ডক্টর কামাল হোসেন যখন বলছেন উনি 38 অনুচ্ছেদের কথাই বলছেন, যদিও অংশ বিশেষ বলছেন, কিন্তু 37 অনুচ্ছেদ যেটা এর আগের অনুচ্ছেদটা যেখানে বলা আছে চলাফেরার অধিকার, মানুষ অবাধে চলাফেরা করতে পারবে, কেউ কোনো ব্যক্তি রাষ্ট্রের কোনো অংশ তাকে বাধা দিতে পারবে না, 37 অনুচ্ছেদ। কামাল হোসেন সাহেব ওইটা পড়েন নাই। তাহলে তো অবরোধ যে শব্দটা ওটা যদি রিড হওয়া উচিত তাই করে, অবরোধ শব্দটা আমাদের সাংবিধানিক ভাবে অবৈধ 37 অনুচ্ছেদ অনুযায়ী আমি কামাল হোসেন সাহেবকে বলবো যে আপনি বরং ওইটা একটা রিড করেন। আর যেটা আমাদের সৈয়দ গোলাম মকসুদ সাহেব অনেক প্রাজ্ঞ লোক, সলিমুল্লাহ খান তো গবেষক বিরাট, এরা গান্ধীর আন্দোলন থেকে সহিংসতা সবই নিয়ে আসছে, সবই ঠিক আছে, কিন্তু এই প্রত্যেকটা আন্দোলনের প্রতিপক্ষ পক্ষ ছিল। এবং আমরা যদি ভাষা আন্দোলনের কথা বলি, পাকিস্তানি ঔপনিবেশিক শাসকরা যারা মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করে চালনা করছে তাদের উপর গুলি চালিয়েছে, তাকে মারছে। আমরা 69-এর গণঅভ্যুত্থানের সময় আসাদ মিছিল করতেছিল, পুলিশ গুলিতে সে মারা গেছে। তো এরকম আমরা বিভিন্ন ইভেন যেটাকে প্রায় একটা রেফারেন্স উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়, লগি বইটার আন্দোলনের সময় প্রতিপক্ষ একদল আরেক দলকে মারছে, এবং সেইটা ইনসিডেন্টালি আই ওয়াজ দেয়ার, আমি উপস্থিত ছিলাম। সেখানে দুইটা পক্ষের মধ্যে মারামারি হয়েছে, একটা পক্ষ জামাত বিএনপি পক্ষ, আওয়ামী লীগের আরেকটা পক্ষ যেটা তখনকার জোট ছিল, এটার উপর আক্রমণ করতে এসেছিল, তারা প্রতি আক্রমণ করেছে এবং সেখানে মারামারি হয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়ে লোক মারা গেছে। ওইটা সত্য ঘটনা, 1/11 আগের ঘটনা, যেটার প্রেক্ষিতে অনেকে বলি যে 1/11 আসছে। কিন্তু এখন কি হচ্ছে, এখন তো মানে ওই প্রতিপক্ষ কারা, আমরা যদি এমন হইতো যে আওয়ামী লীগ ভার্সাস বিএনপি মারামারি হচ্ছে, এবং কারণ আমি প্রত্যেকদিন এই কথাটা বলি, যারা রাজনীতি করে, রাজনৈতিক দল সমর্থন করে, তারা কোনো না কোনো ভাবে তার দল ক্ষমতায় আসলে বেনিফিটেড হয়। একদম আর কিচ্ছু না হোক, আমার দল ক্ষমতায় আসে, এটাও একটা বেনিফিট, সাইকোলজিক্যাল বেনিফিট। কিন্তু যেই লোকগুলো এখন বোমার আঘাতে মারা যাচ্ছে, এই লোক ভ্যান চালক, রিক্সাওয়ালা, বাসের প্যাসেঞ্জার, ট্রাকের ড্রাইভার এবং হেল্পার। যে আমাদের সামন্তবাবু বলছে, যে বার্ন ইউনিটের ডাইরেক্টর, যে দেশের প্রধানমন্ত্রী না রানী শেখ হাসিনা এটাও জানে না, এই লোকগুলো মারা যাচ্ছে। আমি বলছি সেটা আগের আপনি ব্রিটিশ আমল থেকে আরম্ভ করে গান্ধীর আন্দোলন থেকে প্রতিপক্ষ ছিল, মারামারি ছিল এবং সংঘর্ষ ছিল এবং সেখানে প্রতিহিংসা সবই ছিল, কিন্তু এগুলো ছিল দলে দলে। কিন্তু এখন যেটা হচ্ছে, এটা কার সাথে কার হচ্ছে, সাধারণ মানুষ, বাসের টেম্পোর যাত্রী অথবা বাসের হেল্পার একটা বন্ধ অবস্থায় বাসের মধ্যে বসে আছে, তাকে আপনি পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন। এবং কারা করছে, তারাও আবার কোন রাজনৈতিক দলের না। যেগুলো ধরা পড়তেছে এগুলো বেশিরভাগই হচ্ছে আউটসোর্সিং এর মাধ্যমে আনা, 500 টাকা 1000 টাকা দিয়ে যে মাদকাসক্ত হেরোইনখোর যেগুলো ছিল, এগুলো সবগুলোকে এখন আপনি টাকা পয়সা দিয়ে বোমা মারার জন্য, পেট্রোল বোমার জন্য লাগিয়ে দিয়েছেন। এটার সাথে রাজনীতি অথবা যাদের কথা, যেসব আন্দোলনের কথা আমরা এতক্ষণ বললাম, সৈয়দ মকসুদ সাহেব, আমার বন্ধু সলিমুল্লাহ যেগুলো বললেন, গান্ধীজির কথা, অমুক তমুক কথা, এগুলোর সাথে এগুলোর বিন্দু মাত্র উপমা এগুলো হতে পারে না এখন যা হচ্ছে। ওগুলো এটা কোনো রাজনৈতিক আন্দোলন না, একেবারেই স্রেফ আউটসোর্সিং এর মাধ্যমে একটা সন্ত্রাস। এবং সেটা পরে আমি আলোচনার অনুরোধ করব সাবেক মন্ত্রী পরিষদ সচিব ডক্টর সাদত হুসাইনকে। আপনি এর আগে একটা বক্তৃতায় বলেছিলেন যে বাংলাদেশের রাজনীতি হচ্ছে একটা পলিটিক্স অফ অ্যানাহিলেশন, ধ্বংসের রাজনীতি, একদল আরেক দলের ধ্বংস চায়, নিশ্চিহ্নকরণের রাজনীতি। তো তারই বহিঃপ্রকাশ কি চলছে কিনা, আসলে ধারাবাহিকতা চলছে? আপনি তো আজকে সাবজেক্টটা, জি জানাব রুবায়েত, আমার ধারণা অনেক বড় ক্যানভাস হয়ে গেছে। কারণ শান্তি তো একটা বিরাট জিনিস। আমরা যখন সিএসএস এর প্রিপারেশন নিচ্ছিলাম, ওয়ালিউর রহমান সাহেব তো আমাদের আরো 2 বছর আগে বোধহয় ইয়ে করেছেন, তখন কিন্তু একটা পপুলার লোকের মধ্যে ছিল যে মুখস্থ টুখস্থতে ব্যবহৃত না, কিন্তু ধারণা করা হয়তো কিছু কিছু সাবজেক্ট দেওয়া হয় একটু জটিল, এবং সেগুলি ধরে অনেকেই বিপদে পড়েছে। 3টা সাবজেক্ট এরকম ছিল। ইন কোয়েস্ট অফ হ্যাপিনেস 100 মার্কের একটা এসে ছিল, ইংরেজিতে লিখতে হইতো। এইটাতে আপনি পাশ করলে আপনি অনেক উপরে চলে যেতেন। বেশিরভাগ যারা ফেলটেল করেছে এটাতেই করেছে।
একটা ছিল ইনকোয়েস্ট অফ হ্যাপিনেস, আর একটা ছিল ইনকোয়েস্ট অফ পিস, আর একটা থাকতো ইনকোয়েস্ট অফ লাভ। তো এখন এই পিস যদি বলেন আপনি, পিসটা কিন্তু আপনি ব্যক্তি পর্যায়ে একরকম, আমি একদম যুদ্ধ নাই, কোনো কিচ্ছু নাই, শান্তি আপনি অ্যাপারেন্টলি দেখছেন, আমি সম্পূর্ণভাবে একটা অস্বস্তিকর পরিবেশ বা আমার মনে শান্তি নাই, পিস নাই, আমি অসুখী হতে পারি। সেটার পার্সোনাল কারণ থাকতে পারে, আমার অনেক কিছু, আমার একটা সন্তানের বিরাট হয়তো একটা ফ্যামিলি মিশাপ হইতে পারে, আমার ইমোশনাল ইয়ে হতে পারে, যেটা ওই যে ইডিপাসের হয়েছিল, মাকে বিয়ে করে ফেলেছে, এর থেকে দুঃখজনক ঘটনা তো আর কিছু হতে পারে না। তো এরকম অনেক ব্যক্তিগত কারণ যদি বলেন তাহলে সেই কারণে হতে পারে। আবার আমি সেজন্য দেখছি আপনি বোধহয় অশান্তি এবং সহিংসতা এগুলি বলতে ফিজিক্যাল ভায়োলেন্স বুঝাচ্ছেন, এবং রাজনৈতিক যে সংঘাত, রাজনৈতিক বা ফিজিক্যাল। আমার মনে হয় আপনি ব্যক্তিগত পর্যায়ে মানসিক ভাবে যে ইয়ে হয় সেটা ধরছেন কিনা জানি না, কারণ অনেক আছে তাকে তার বাড়ি ঘর সব নিয়ে গেছে, কোর্ট কাছারির মাধ্যমে তাকে সর্বশান্ত করে দিয়েছে, বাইরে কোনো কিচ্ছু হয় না। এবং এটা নাকি আমি এটা পেপারে পড়ছিলাম, দ্বারকানাথ ঠাকুরের একটা বড় ইয়ে ছিল যে তার বিপক্ষে যাইতো কোর্ট কাছারি এগুলি করে তাকে সর্বশান্ত করে দিত। ওই যে উপেনের যে সেই 2 বিঘা জমির উপেনের জায়গা যেরকম নিয়ে গেছে, তো এখন উপেনকে তো কিছুই করে নাই, উপেনের এখানে কোনো অশান্তি হয় নাই, কিন্তু সে সবচেয়ে আমি মনে করি অশান্তি এর মধ্যে গেছে, বাড়ি টাড়ি সে চলে গেছে। এখন বাংলাদেশে ইয়েতে যদি আসি, এক ধরনের ইয়ে আছে, আপনি সহিংসতা সাথে শান্তির ইয়ে করছে, শান্তিপূর্ণ সহিংসতা বলে একটা জিনিস বাংলাদেশে কিন্তু আমার চোখে ধরা পড়ছে। যেমন ইলেকশনের আগে আপনি 10টার মধ্যে এমন ভয় দেখালেন, 10টার মধ্যে আপনার অপোনেন্ট পালিয়ে চলে গেল, কোনো একদম অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে একটা মানে আনটুয়ার্ড ইনসিডেন্ট না হয়ে ইলেকশন হয়ে গেল। তাহলে যে লোকটা চলে গেল সে তো আপনার নিশ্চয়ই আপনি বলবেন যে শান্তিপূর্ণ অবস্থাতে সে চলে গেছে। এটা তো সবচেয়ে বড় অশান্তিজনক ইয়ে। একটা কোয়াইট ভায়োলেন্স বলে একটা কথা আছে, আপনি পরীক্ষাতে ফার্স্ট হয়েছেন, সব ভালো কিছু জানেন, ভালোভাবে জানেন, আপনাকে কোনো একটা ওসিলা ধরে আপনার চাকরির থেকে সরিয়ে দিল, কি আপনি ভালো চাকরি পাওয়ার উপযুক্ত হয়েছে সেখান থেকে সরিয়ে দিল, আপনার টেন্ডার আপনি পাওয়ার কথা সেটা পাইলেন না, তো আপনি অশান্তিতে থাকবেন। আর আমি শান্তিতে থাকবো যদি আমি পরীক্ষা না দিয়ে, ওই যে অনেকগুলি এবারের রেজাল্ট আসছে, আমার ছেলে যদি পরীক্ষা না দিয়ে পাশ করেছে, এবার বেশ কিছু আমি কেউ যদি কন্টেস্ট করতে চান আমার কাছে করেন, আমি কাগজ কেটে কেটে রাখছি, কয়েকটা বলতে পারবো লালমনিরহাটে, তারপরে ইয়েতে বিভিন্ন জায়গাতে। তো পরীক্ষা না দিয়ে যে তাহলে আপনি শান্তিতে থাকবেন। আপনি যদি আপনার লোন যদি আপনার 26,000 টাকার লোন যদি আপনি 76 বার আপনি রিশিডিউল করতে পারেন, আপনি শান্তিতে থাকবেন। আপনি যদি দরখাস্ত না দিয়ে চাকরি পান, আপনি শান্তিতে থাকবেন। আপনি যদি জমি দখল করতে পারেন, জায়গা দখল করতে পারেন, ক্ষেত খামার, আপনি শান্তিতে থাকবেন। তো এখন এইটাকে আপনি শান্তি বলবেন কিনা? আর অশান্তি বলতে আপনি যেটা বুঝাচ্ছেন সেটা হচ্ছে কিন্তু ফিজিক্যাল ভায়োলেন্স। আমি যা বুঝাচ্ছি ফিজিক্যাল ভায়োলেন্সে কিন্তু আপনার পলিটিক্সের মধ্যে এটা আছে। এটা আমরা এখন গ্লোরিফাই করি যে না, কোনো দিন ছিল না, স্বাধীনতার আগে এগুলি ছিল না, এটা একেবারে বাজে কথা। 64-এ আমাকে যারা ঢাকা ইউনিভার্সিটি আছে, 64-এ আমরা কনভোকেশনে ভেঙে ভুঙ্গে চেয়ার টেয়ার উড়াই ফেলে দিই না, কিন্তু লোকে আমাদেরকে অভিযুক্ত করে নাই, বা অভিযোগ সাধারণ মানুষ করে নাই। কোর্ট কাছারিতে কিন্তু এখন একটা মতো কেস হয়েছে, কারণ এটা অ্যান্টি মোনায়েম অ্যান্টি আইয়ুব মুভমেন্ট ছিল, সাধারণ মানুষ এটার সাথে ছিল। আসলে আপনি যদি তার লক্ষ্যটাকে যদি আপনি পছন্দ করেন এবং সেই গ্রুপটাকে যদি বেসিক্যালি পছন্দ করেন, তো তার কাজ আপনার কাছে অশান্তিপূর্ণ বা সহিংস মনে হয় না। আপনার ফজলুল হক হলে, আপনার নামও বলছি, এর নাম হচ্ছে লোক বোধ মারা গেছে, শফিক সিদ্দিকী, নট দিস ওয়ান, তাহলে ছুরি মেরে দিল আমাদের সামনে। 5 পাট্টুকে আপনি আমি যে রুমে থাকতাম পরবর্তীকালে, আমার রুমে যারা থাকতো 122 নম্বর রুমে, তার 5 পাট্টুকে ছুরি মেরে তার স্ক্রিন কেটে সব তাকে মেরে ফেললো। একটা লোকও এটার বিপক্ষে বলে নাই, কারণ 5 পাট্টু একটা ঘৃণিত লোক ছিল, সে আইয়ুব খানের পক্ষের লোক ছিল, মনিম খানের পক্ষের লোক ছিল। আমরা মনে করেছি যে এটা খুব ভালো কাজ হয়েছে। তো নির্ভর করে যে আপনার পক্ষের কাজ হইতেছে না হচ্ছে। যদি আপনি কমিউনিস্ট পার্টির যারা কথা বলে, আমি তো এখানেও দেখি যে কমিউনিস্ট, তারা তো কথায় কথায় আপনার বলে যে লড়াই লড়াই লড়াই, এই আপনার ইয়ের মধ্যে বলে, এই গোল টেবিলে বলে। এবং তাদেরকে যদি জিজ্ঞেস করেন
বা তাদের আন্দোলন বা এখন যারা এই মারপিট এগুলি করতেছে, ওদেরকে যদি আপনি চুপে কাছে দেখে সুন্দর করে যদি জিজ্ঞেস করেন, তারা বলবেন নো, এটা হচ্ছে আপনার লড়াকু প্রতিরোধ। ইংরেজিতে বলবে মিলিট্যান্ট রেজিস্ট্যান্স, সে শব্দগুলি চেঞ্জ করে দিবে। আপনি যেটাকে জঙ্গি বলবেন সেই কথাটাকে সে মিলিট্যান্ট বলবে। আপনি যেটাকে হয়তো বলছেন যে বিপ্লবী সহিংসতা, বিপ্লবী সহিংসতা, এবং সে বলছে সহিংসতা এটা তো করছে, সুভাষ বসু করছে, অমুকে করছে, অমুকে করছে, ক্ষুদিরাম করেছে, নাকি সূর্য সেন করেছে, এগুলি হয়েছে। আমরা হলে দেখেছি, আমরা হলে দেখেছি, আমরা ইফসু করতাম, এনএসএফ করতো, আইয়ুব খানের ইয়েরা। আমরা যখন মার দিতাম তখন আমরা বলতাম যে এগুলি দালাল, এগুলি প্রতিক্রিয়াশীল, এদেরকে মার দেওয়া উচিত, ভালো হয়েছে, ওর মাথা আরেকটু ফাটাইলে না কেন। যখন ওরা আমাদেরকে মার দিত তখন আমাদের লোকজন সব, বিশেষ ছাত্ররা তো সবই অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি আইয়ুব খান ছিল, তারা সবাই বলতো প্রগতিশীল লোক আমাদেরকে ইয়ে করছে, এগুলি আমাদের উপরে এইভাবে ইয়ে করছে। এটা নির্ভর করে আসলে আপনি কার দিকে পছন্দ করেন। আপনাকে আমি বলি, ওনারা জানেন কিনা, ছাত্র অবস্থায় তখনও জামাতে ছাত্র শিবিরের একটা লোককে মেরে ফেলছিল। আপনার আমি নাম হচ্ছে মালেককে ধরে এখানে কেউ একটা কথা বলে নাই। আপনারা বলছেন এরশাদ বিরোধী আন্দোলনে তো খুন করেছে আপনার এই কি বলে এটা, এজি কলোনির দিদার বলে একটা ছেলেকে জবা করে দিয়েছে। আমরা কেউ এটার বিপক্ষে বলি নাই, কারণ আমরা অ্যান্টি এরশাদ ছিলাম। জি, বাবলার বাড়ি পড়িয়ে দিয়েছে। আমরা আসবো আমাদের সঙ্গে, এটা নির্ভর করে আমরা পছন্দ করি কিনা। আমরা একটা ছোট্ট বক্তব্য শুনবো। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান একিউএম বদরুজ্জামান চৌধুরী, তিনি এই সংঘাত, সংঘর্ষ এবং শান্তি নিয়ে কি বলছেন, আমরা ভিডিওতে দেখছি। বর্তমানে সংকট চলছে, এটাকে সাধারণ মানুষেরা এবং যারা রাজনৈতিক বিশ্লেষক বেশিরভাগই মনে করেন এটা রাজনীতি থেকে উদ্ভূত। আসলে বেসিক্যালি এটা রাজনৈতিক সংকট, কিন্তু সরকার মনে করেন না যে রাজনৈতিক সংকট। তাদের কথাবার্তায় আকার ইঙ্গিতে পরিষ্কারভাবে বোঝা যায় তারা মনে করেন, এবং তাদের বিজ্ঞ পারিষদ বর্গ বটে, বিজ্ঞ সরকারি কর্মচারীও মাঝে মাঝে কথা বলে ফেলেন, তাতে মনে হয় এই সন্ত্রাসমূলক কর্মকাণ্ড এটা রাজনীতি থেকে আলাদা। সুতরাং এটা আইন শৃঙ্খলার সমস্যা, রাজনৈতিক সমস্যা নয়। এখানে কিন্তু মস্ত বড় একটা ডিফারেন্স হয়ে গেল। শালীনতা বজায় রেখে সুন্দর ভাষায় কথা বলা এটা একটা আর্ট, সবার দ্বারা হয় না, এটা আমি জানি, কিন্তু এই আর্টটা প্র্যাকটিস করা উচিত। সামারি করতে গেলে আমি বলবো, বর্তমান যে অবস্থায় দুই নেত্রীকেই জিহ্বা অনেক সংযম আনতে হবে, জিহ্বা সংযম আনতেই হবে। অনেক কিছু বলার ইচ্ছা থাকলে বলতে পারবেন না, যেহেতু একজন মাননীয় প্রধানমন্ত্রী, আরেকজন প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং বলে যেটাকে বিদেশে। কেন আমি মনে করি না হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব আবার কখনো প্রাইম মিনিস্টার হতে পারবেন, মনে হয় না। সেই জন্য আমরা সাধারণভাবে বলে ভাবি যে ইটস বিটুইন খালেদা জিয়া অ্যান্ড শেখ হাসিনা। সেই জন্য তাদের দুজনকে অনেক বেশি সংযম করতে হবে। কথার সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ, জিহ্বার সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি একই কথা অত্যন্ত শক্ত ভাষায় বলতে পারেন, সুন্দর হতে হবে। একই কথা বলা যায়, কিন্তু আমি উদাহরণ দিতে চাই না বেশি। সেই জন্য আজকে যদি আপনি দেশের এই জিনিসটা, এই যে একটা পরিস্থিতি চলছে, এটা যদি অবসান চান, চাইতেই হবে, কারণ রাজনৈতিক সংকট, রাজনৈতিক সমস্যা নয়, সমস্যার উপরে সংকট পর্যায়ে চলে গেছে। এটা হলে দেশ বাঁচবে না। তৃতীয় ধরনের সরকার আসে, গণতন্ত্র ফেল হয়ে গেল, এটা আমরা চাই না। তো আমরা চাই যে গণতন্ত্র থাকুক, গণতন্ত্রের মাধ্যমে সরকার পরিবর্তন হোক। সেই জন্যে একটা প্রথম কথা সুন্দর কথা বলতে হবে, দ্বিতীয় কথা সুন্দর বলতে হবে, এগুতে হবে, আর কাছাকাছি আসতে হবে। আসার পরে আলাপ আলোচনা ছাড়া আজ পর্যন্ত পৃথিবীতে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান হয় নাই, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এটা বিশ্বাস না করলে চলবে না, কেমন করে হবে? এবং এটাই বেসিক ফ্যাক্ট হলো এটা। আলোচনা করতে হবে, মুখোমুখি হতে হবে, কথা বলতে হবে। যারা কথা বলতে নিরুৎসাহিত করেন, আমি বলবো তারা আসলে ভালো কাজ করছেন না। অনুরোধ করবো, প্লিজ দয়া করে আর কাছে আসার জন্য কথা বলুন। কথা বলার একমাত্র সমাধান।
আমরা একটু মুকসুদ ভাই আপনার কাছে যাবো। এরকম বলা হয় গণতান্ত্রিক সরকারের সংজ্ঞায় বলা হয় গভর্নমেন্ট বাই ডিসকাশন, যে কোনো সংকট সমস্যা আলাপ করে সম্ভব, যেটা বিচু ধীরে বলবার চেষ্টা করে। তো আপনার কি মনে হয় সহসা এরকম সংলাপ আলাপ শুরু হবে কিনা? না, একটা জিনিস যে তিনি যেটা বললেন তার সঙ্গে দ্বিমত পোষণ করার কোনোই, আমার মনে হয় যে কোনো সেন্সেবল লোক তার এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করবে না। কিন্তু এই যে সংলাপ দুই নেত্রীকে সংলাপে বসতে হবে করতে হবে, এটা এত প্রতিদিন বলা হচ্ছে এই কথাটা, যে তাতে এই কথাটার যে মহিমা, সংলাপের যে একটা ভালো দিক আছে, সেই জিনিসটা হারিয়ে যাচ্ছে। নাকি সংলাপ হচ্ছে না দেখে মানুষ বারবার সংলাপ বলছে? আমি বলি যে এটা এর আগেও আমরা আমাদের সাদাত ভাই দেখেছেন, আমার আলী ভাই, এরা যারা এর মধ্যে আমরা যে কজন বসা আছি তাদের মধ্যে যেহেতু বেশি বয়স, তা সংলাপ যে আপনার আনুষ্ঠানিকভাবে দুই নেত্রীর মধ্যেই হতে হবে, এটা আমি আমার মনে হয় না যে এটা আমি বিশ্বাস করি। এটা তারা ব্যবস্থা করলে তাদের লোকের মধ্যেও হতে পারে। সংলাপ যে আনুষ্ঠানিকভাবে হতে হবে, যে এখন আমরা যেরকম 7-8 জন বসে আছি এইভাবেই যে হতে হবে এরও কিন্তু মানে কিন্তু কোনো ফর্মে হচ্ছে না। তো যেটা উনি বললেন যে এটা একটা রাজনৈতিক সংকট, এটা কেউ স্বীকার করুন বা না করুন, এটা রাজনৈতিক সংকট, কোনো সন্দেহ নেই। আর এইখানে সংলাপ আমরা দেখেছি, আমরা তো একদম মানে অনেকদিন থেকেই দেখছি, স্বাধীনতার আগের থেকে, মোনায়েম খানের সময় থেকে দেখছি, এবং বঙ্গবন্ধুর সময় আমরা দেখেছি যে ওই সময় কিন্তু গোলযোগ ছিল, নানান রকমের হয়েছে, কিন্তু সংলাপ আপনার পর্দার আড়ালেও হতে পারে। কিন্তু এখন দেখছি যে কোনো দিক থেকেই হচ্ছে না। এই যে না হওয়াটা, এবং যেমন সরকারি নেতারা বলছেন, মুখপাত্ররা বলছেন যে আমরা 19 সনের আগে আর সংলাপও নাই, সংলাপও হবে না, কিছুই হবে না, যেদিন নির্বাচন হওয়ার সেই দিনই নির্বাচন হবে, কোন রকমের কোনো কিছু, এটা বলছেন তারা। এইটা যদি একটা হঠাৎ করে কেউ একদিন দুদিন বলে তাহলে একটা কথা, কিন্তু প্রতিদিনই সরকারের দিক থেকে এই কথাটা বলা হচ্ছে। অর্থাৎ সরকার চাইছে যে এটা এই সংলাপ টংলাপ বা কোনো কিছুই না, আমরা ওই 19 সন পর্যন্ত ক্ষমতা হবে। কিন্তু এটা তো গণতন্ত্র যেখানে আছে সেখানেই মধ্যবর্তী নির্বাচন হতেই পারে। এটা ভারতে হয়েছে, জাপানে হয়েছে, ইটালিতে হয়েছে, সব জায়গায়। তো ইটালিতে রাষ্ট্রদূত ছিলেন, এটা হয় না কোন দেশে, সব দেশেই হয় না অনেক সময়। কিন্তু এখন যে কিছুই যে আপনার হবে না, এই যে একটা জায়গায় যে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, এ পর্যন্ত প্রায় 38 জন মানুষ কিন্তু মারা গেছে, 38 জন মানুষ পঙ্গু হয়েছে, শত। হ্যাঁ, রাজনীতিবিদদের ভিতরে করুণা থাকে। আজকে আপনি যে আলোচনার যে আয়োজন করেছেন এখানে, এই আলোচনাটা যেটা বলছেন যে শান্তি সম্ভব কিনা, এবং শেষ পর্যন্ত শান্তি সম্ভব, এবং শান্তিতে যেতে হয়, শান্তিটি দীর্ঘস্থায়ী। যুদ্ধ কিন্তু হচ্ছে, এই যে আপনি বললেন যে কত হাজার যুদ্ধ হয়েছে, 14,000 এই যুদ্ধ হয়েছে, কিন্তু একটা সময় যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু শান্তি শেষ হয় না। সুতরাং যুদ্ধেরও প্রয়োজন আছে, এটা শুরুতে আমি বলেছি, যুদ্ধের পথে। কিন্তু এখন যারা ক্ষমতায় আছেন তারা যদি মনে করেন যে আমরা কারোর সঙ্গে, বিরোধী দলের সঙ্গে কথা বলবো না, আর একটা সভা করতে দিলেই, সভা হয়তো করতে দেয় নাই, এই আমার মনে হয়, যেমন এই যে বিএনপি নেত্রীর যে ছেলে মারা গেল, তার জানাজা অসংখ্য লোক হয়েছে, আমার মনে হয়, সাদাত ভাই আপনি কি একমত কিনা জানবো, হয়তো যে ওই সভা করতে দিলে যদি খুব বড় সভা হয়, তাহলে পরে হয়তো সেই জন্য সরকারের জন্য একটু হয়তো অস্বস্তিকর, বিরোধী দল যদি খুব বড় সভা করে, সেই সব কারণে হয়তো সভা টভা করতে দেয় না। কিন্তু এই পর্যন্ত আওয়ামী লীগের, বিএনপির কোনো সভায় তো গোলমাল হয়নি, তো সুতরাং কারো কোনো সভাতেই গোলমাল হয়নি, তো যখন হয়নি তখন সভা করতে দিতে ক্ষতি কি? জি, পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম সংঘাত ও সংঘর্ষের রাজনীতি, শান্তি কি সম্ভব? আমাদের সঙ্গে থাকুন, ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। সংঘাত ও সংঘর্ষের রাজনীতি, শান্তি কি সম্ভব কিনা, বিরতির আগে আমরা খানিকটা কথা বলেছি, বিরতির পর আমি আলোচনার অনুরোধ করবো ডক্টর আমেনা হোসেন। দেখেন রুবায়েত, এখানে সংলাপ তো সম্ভবই, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সম্ভব কিনা আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমার মনে হয় না যে বর্তমানে যে পর্যায়ে আমরা চলে গেছি এখানে সংলাপ সম্ভব, কিংবা সংলাপের মাধ্যমে আমরা কোনো কিছু পাবো। ঠিক এই মুহূর্তের আমি সেটা বলছি না, আমি সেটা বলছি না, না প্লিজ আমাকে একটু আসতে দেন। আমি বলতে চাচ্ছি যে এটার আগে আমাকে এদেরকে কিছু একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। এখন আপনি দেখেন, এটা আমি যখন বলছিলাম এটা কোনো আদর্শিক দ্বন্দ্ব না, আমার একটা ক্লিয়ার, আমার একটা পজিশন নিয়ে আমি বলছি। কারণ আপনি দেখবেন, আমি যখন বলছি এটা কোনো আদর্শিক দ্বন্দ্ব না, ভিকটিম কারা হচ্ছে, এমন তো না যে কি আওয়ামী লীগ ভিকটিম হচ্ছে কিংবা বিএনপি হচ্ছে। আপনি বলতে পারেন ওদেরকে গ্রেফতার করছে, বাট ওটাকে আমি ভিকটিম হিসেবে ধরবো না, কারণ রাজনীতি যারা করে তারা সেই রিস্ক নিয়ে আসবে। সাধারণ লোকরা যারা কোনো কিছু বুঝেই না,
তারাই তো ভিকটিম হচ্ছে। এবং আমি এটা মানতে রাজি না যে এটা টার্গেটেড ভিকটিম, মানে এরা টার্গেটেড ভিকটিমস না, এদেরকে অবশ্যই টার্গেট করে এবং এটা খুব প্ল্যান ওয়েতে করা হচ্ছে। যারাই করছে তাদের উদ্দেশ্য হলো দুপক্ষকে ডিসক্রেডিট করা, মানে লার্জার পপুলেশনের কাছে। মানে ধরেন আমি যদি ধরে নিই যেটা সরকারের থেকে আসছে, যেটা আওয়ামী লীগ না বিএনপি করছে, তার সাথে শিবির যুক্ত আছে, তাহলে বিএনপি শিবির ডিসক্রেডিটেড হচ্ছে। বিএনপি আবার বলছে আমরা এটা করছি না, এটার সাথে অন্যরা জড়িত আছে বিভিন্ন, আমি যেটা বললাম যে গ্রে এরিয়া, একটা গ্রে এরিয়া হয়তো তৈরি করা হচ্ছে, বলা হচ্ছে ওরাই করছে। মোটমাট দ্বিপক্ষকে এখানে ডিসক্রেডিট করার একটা আছে। সো এইখানে এমন একটা অবস্থা আমরা দাঁড়িয়ে আছি যেখানে আমি আগেও একবার আপনি অনুষ্ঠানে বলেছিলাম যে আপনি যদি লক্ষ্য করেন যে ভিকটিমস কারা, দে আর নট পলিটিক, মানে ঠিক কোনো পার্টির সাথে ওটা যুক্ত না। একটা বাচ্চাকে মেরে ফেলা হচ্ছে, মানে যে ধরনের আমরা বার্ন ইউনিটে যেগুলো দেখছি, এটা তো একটা ত্রাসের মানে একটা সৃষ্টি করা। আপনি যে কেউ যে কোনো সময় হ্যাঁ মানে হ্যাঁ, এবং একটা when you create a fearful state, তখন কিন্তু জনগণ অবশ্যই এই মানে যারা ক্ষমতায় আছে তাদেরকেও ভয় পাবে, অন্য পক্ষকেও ভয় পাবে, এরকম একটা মানে দুই পক্ষই কিন্তু দুই পক্ষকে ডিসকোয়ালিফাই করার চেষ্টা করছে। এখানে আমাকে এরকম একটা পরিস্থিতিতে আমি কি করে আশা করব যে এখন আলাপ আলোচনা হবে এবং সেই আলাপ আলোচনার মাধ্যমে একটা আমরা সমাধানের দিকে আসব। আপনি তো আমি একটু যদি আমাকে একটা দুটা মিনিট সময় দেন তাহলে আমি একটু বলি। দেখেন এখানে প্রচন্ড ভাবে আস্থার সংকট, দুই পক্ষেরই মধ্যে কোনো আস্থা নেই। আদারওয়াইজ তো আমরা ইলেকশন নিয়ে পদ্ধতি নিয়ে এত মারামারি এত চেঁচামেচি করতাম না, তাই না? আমাদের যদি আস্থা থাকতো একের অন্যের উপরে, এবং সেটা যথেষ্ট কারণই আছে। বিএনপিও দায়ী এটার জন্য, আওয়ামী লীগও দায়ী। বিএনপি প্রথমে করেছে ডিসক্রেডিট কেয়ারটেকার গভর্নমেন্টকে, তারপরে আমরা দেখলাম আওয়ামী লীগ ওটাকে সরিয়েই দিল। যেটা আমি বলেছিলাম যে একটা সিস্টেমের মধ্যে ফল্ট থাকলে তো আপনি মাথা কেটে দিতে পারেন না, আপনি ওটাকে রিফর্ম করার চেষ্টা করেন, বাট সেটা করা হয়নি। তারপরে আমি যদি পারসেপশন, ওরা একে অন্যকে কিভাবে দেখছে, আমি যদি মানে কনফ্লিক্ট রেজলিউশন মডেলস গুলোকে এখানে আনার চেষ্টা করছি। আপনি যদি পারসেপশন বলেন, আপনি দেখেন কি ভাষায় কথা বলা হচ্ছে, একে অন্যকে সমানে সন্ত্রাসী বলা হচ্ছে, খুনি বলা হচ্ছে। এরকম একটা অবস্থায় আপনি কোথায় স্পেসটা পাচ্ছেন, তাই না? শত্রুর সঙ্গে কিন্তু রিকনসিলিয়েশন, বন্ধুর সঙ্গে রিকনসিলিয়েশন দরকার পড়ে না। না না ব্ল্যাক এন্ড হোয়াইট কিন্তু রিকনসিলিয়েশন করেছে, শত্রুর সঙ্গে রিকনসিলিয়েশন হয়, ঠিক কি না? কথা আছে, আমাকে থার্ড পয়েন্টে আসতে দেবেন তো আপনি। আমি ওই পারসেপশন থেকে তো আমাকে পারসেপচুয়াল গ্যাপ থেকে তো আমাকে যেতে হবে যে এখানে আমি যদি এখানে মনে করি যে আমি যদি হেরে গেলাম আমার লসটা এত বেশি হবে, তার মানে আমাকে ধরে নিতে হবে রাজনীতি একটা লাভজনক ব্যবসা, যে লুজার তার লসটা আপনাকে কমাতে হবে। আপনাকে অবশ্যই যে সে লুজ করে ফেলে পরাজয়কে মেনে নেওয়ার যে সাংস্কৃতিক শুধু সেটা না, সেইটা আমাদের দলগুলোর নেই। না না, এটা মানসিকতাটা নেই। এটার কারণ হলো যে ক্ষমতায় থাকে সে এত বেশি পায়, এবং যে হেরে যায় তাকে এমন করে দমন করা হয় যে আমি হারতে রাজি। দুই দিকে স্টেকটা অনেক হাই। জি ডক্টর সুকোমল বড়ুয়া, খুব সংক্ষেপে যদি বলেন। জি, যেখানে মানবাধিকার, মানবতা এবং স্বাধীনতা যেখানে খর্বিত হয়, যেখানে স্বাধীনভাবে চলতে পারে না, স্বাভাবিকভাবে চলার মধ্যে বাধা সৃষ্টি হয়, সেখানে কিন্তু সংঘাত তৈরি হয়ে যায়। আমার একটা স্বাভাবিক অবস্থা থাকবে জীবন ধারণের, এবং গণতন্ত্র তার গণতন্ত্রের পথে চলবে। তার কতগুলো উপাদান থাকে, ধর্মের কতগুলো সুনির্দিষ্ট উপাদান থাকে, মানবতার কতগুলো সুনির্দিষ্ট উপাদান থাকে। সেগুলো যখন সেখানে থাকে না, চলতে পারে না, তখন কিন্তু সেখানে কিন্তু একটা অসন্তোষ তৈরি হয়। আজকের এই অসন্তোষের কারণ হচ্ছে ধর্মের যে সংঘাত, আজকে যে আমরা রাজনৈতিক সংঘাত, এখানে ধর্মীয় কথা আমি গৌতম বুদ্ধের কাছে যেতে হবে না, স্বামী বিবেকানন্দের কাছেও যেতে হবে না, যেতে হবে নিজের অন্তরের দিকে। নিজের হৃদয়ের মধ্যে যদি অন্তর্মুখী হই আমরা, আমাদের কাজগুলো সর্বজনীন কিনা। বর্তমান সরকার অনেক কাজ তারা কৃতিত্বপূর্ণভাবে তারা সম্পাদন করেছে, সম্পন্ন করেছে, আমি সাধুবাদ জানাই। অবশ্যই তারা অনেক কাজ তারা নিজের ইচ্ছা মতো তারা করে যাচ্ছে, এবং তারা সর্বজনীন একটা ভাবনা তাদের মধ্যে আছে। কিন্তু তার অর্থ এই নয় সামগ্রিক যে একটা চেতনা, দেশের যে একটা বিভিন্ন দলের যে মতগুলো যে প্রকাশ করা, যে স্বাধীনতা, এগুলো
এগুলো তো সকলের জন্য। আমি সবকিছু করতে পারছি কিন্তু অন্যরা করতে পারবে না, এটা তো স্বাধীনতা হতে পারে না। অ্যাম্বাসেডর ওয়ালি রহমান যদি বলেন। থ্যাংক ইউ। আমি আজকে বোধহয় সময় এসেছে যে আমাদের উই হ্যাভ টু রিভিজিট জ্ঞান বাতিস্তা ভিকোর নিউ সায়েন্স। সেখানে তিনি বলছেন যে শৈশবেই আমরা যা শিখি, আমরা যত বড় হই সেগুলো ভুলে যাওয়ার চেষ্টা করি, কিন্তু একটা সময় আমাদের জীবনে আসে তখন আবার সেগুলো আমরা শেখার চেষ্টা করি। তো এখন যখন আপনি বলছেন সংলাপের কথা, সেই সংলাপটা কিভাবে সম্ভব হবে? দেখুন 1914 সালে যখন প্রধানমন্ত্রী ফোন করলেন বেগম জিয়াকে, সেই কুখ্যাত, আমি বলবো বিখ্যাত বলছি না, কুখ্যাত টেলিফোনটি সবাই শুনেছে, সারা পৃথিবী শুনেছে। এই টেলিফোনের পরে যখন তিনি শেষ প্রশ্ন করলেন, একটি প্রশ্ন করলেন প্রধানমন্ত্রী যে আচ্ছা বলেন 15ই আগস্টে আপনি কেন আপনার বার্থডে সেলিব্রেট করেন? উনি তখন উত্তর দিলেন যে কেন 15ই আগস্টে কারো জন্ম হতে পারে না? নাও লাস্ট বাট নট দ্য লিস্ট, যখন কোকো মারা গেলেন তখন প্রধানমন্ত্রী গেলেন তার শোক জানাতে, তার বাসায় অফিসে গেলেন। তো সেখানে কি ব্যবহারটা করা হলো আপনারা সবাই জানেন, এবং সেখানে সবচেয়ে বড় সাক্ষী হলো যে ব্যারিস্টার রফিকুল হক। তিনি বলছেন যে আমি সেখানে ছিলাম এবং সেখানে তিনি অসুস্থ ছিলেন না, তার ইঞ্জেকশন দেওয়া হয়নি, সে নিজে বলছে। এবং তিনি রিসিভ করতে না পারলেও প্রধানমন্ত্রীকে এতটুকু সৌজন্য দেখানো উচিত ছিল, শিষ্টাচার যেটা আপনারা বলেছেন, যে ভিতরে তাকে নিয়ে আসা এবং নিয়ে এসে তাকে বলা যে দেখেন ম্যাডাম প্রধানমন্ত্রী আপনি এসছেন, আমরা অত্যন্ত আনন্দিত, এবং আপনার এই যে বাণী নিয়ে এসছেন, আপনি যে কন্ডোলেন্স জানাতে এসছেন, আমরা বেগম জিয়াকে পৌঁছে দেবো, থ্যাংক ইউ সো ভেরি মাচ, দ্যাট উইল বি এনাফ। এই অবস্থাতে থাকে দুটি দল, সেখানে সংলাপের জায়গাটা কোথায় রয়েছে? সংলাপের জায়গাটা নাই। এখন যেটা আমি প্রথমে বলেছিলাম, এটা একটা আদর্শিক সংঘর্ষ, সে আদর্শিক সংঘর্ষ চলবে, চলে থাকবে। ক্ষতি হচ্ছে, আই এগ্রি উইথ হার ওয়ান পয়েন্ট, যে ক্ষতি হচ্ছে কাদের? সবাই যেটা বলছে যে ক্ষতি হচ্ছে তাদের যারা এর ভিতরে, তারা কিন্তু দে আর নট সাবজেক্ট এজেন্টস। ক্ষতি হচ্ছে গরিবদের, ক্ষতি হচ্ছে গরিবদের, যে সেই যে আপনার ইয়েতে রংপুরে যে একটা যে দুটি মা বাচ্চা তারা তাদের মাকে মেরে ফেললো, সেই বাচ্চার জন্য কেউ তো আমরা 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 দুঃখ প্রকাশ করছি না। ধন্যবাদ। আমরা দুঃখ প্রকাশ করছি যারা। সমাধান আছে কিনা আমাদের? আসলে একটা উদাহরণ দেখেন, পার্বত্য চট্টগ্রামে যে যুদ্ধটা শুরু হয়েছিল 1975-এর পরে, বিশেষ করে আমাদের বাংলাদেশের কোনো পক্ষই সেখানে যে যুদ্ধ হচ্ছে এটা স্বীকার করেনি। আমি একটা উদাহরণ দিই, জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাককে আমিও সম্মান করি, আপনারা সকলে সম্মান করেন। তিনি 1980 সনে মুজাফফর আহমদ চৌধুরী মেমোরিয়াল লেকচার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিলেন। পরের বছর জিয়াউর রহমান সাহেব মারা গেলেন। সেই বক্তৃতায় তিনি অতি চমৎকার বক্তৃতা দিয়েছেন, কিন্তু পার্বত্য চট্টগ্রামে কোনো সমস্যা আছে এটা উল্লেখ করেননি। কিন্তু সেই 1997 সনে এসে যখন শেখ হাসিনার আগের সরকার শান্তি চুক্তি করলো, তখন কিছু কিছু বুদ্ধিজীবী, যারা এখন বিএনপি পন্থী বুদ্ধিজীবী বলে পরিচিত, তারা বললেন যে একটা রাষ্ট্রের ভিতর কেমনি চুক্তি হয়, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কি আরেকটি রাষ্ট্র? রাষ্ট্র বনাম জনসংহতি সমিতি চুক্তি কেমন করে হয়, এই কথা তারা লিখেছেন। সেই লোকগুলি এখন কোথায়? আমার প্রশ্নটা হচ্ছে, তারা এখনো বেঁচে আছেন? যখন একটা রাষ্ট্রের ভিতরে, ওটা কোনো রাজনৈতিক দলও নয়, মানে একটা তারা যুদ্ধ করছিল, কিন্তু রাষ্ট্র 20 বছর তাদের অস্বীকার করার পর শেষ পর্যন্ত তাদের সাথে চুক্তি করে শান্তি চুক্তি করেছে। সে আজকেও টেলিভিশনে সন্তুল আরমাকে দেখলাম, এখন এটা বাস্তবায়িত হয়নি বলে তারা অভিযোগ করে চলেছেন। প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, এখনো তিনি মাঝে মাঝে হুমকি দেন, তাহলে আমাদেরকে আবার অস্ত্র ধরতে হবে? তার মানে আমি এই জন্য বলছি যে রাজনীতিতে যুদ্ধের পর্বও থাকে, রাজনীতিতে শান্তির পর্বও থাকে। মহাভারত যেমন বহু পর্বে বিভক্ত, 18 পর্বে, নানা পর্ব থাকে, উদ্যোগ পর্ব থাকবে। আমি এখানে আওয়ামী লীগের নেতারা যেটা বলছেন যে বিএনপির সাথে কোনো সংলাপ সম্ভব নয়, আমি মনে করি এটা রাজনৈতিক রেটরিক। বিএনপির সাথে কোনো সংগ্রাম সম্ভব না হলে আপনি বিএনপিকে দেশ থেকে বের করে দিতে পারেন, তাহলে ভালোই হতো। কিন্তু বিএনপির জায়গা দখল করে যে আসবে তার সাথে পারবেন? আমি যে উদাহরণটা দিয়েছিলাম সেটা দিয়ে শেষ করি। সেটা হচ্ছে যে কি, যখন একজন মাগার আপনাকে বলে যে তোমার টাকা দাও অথবা তোমার জীবন দাও, সে তখন আপনি কি করেন? তাকে টাকা দিয়ে দেন। তার মানে আপনি হারালেন, কিন্তু তারপরে আপনি তার কাছে কৃতজ্ঞ বোধ করেন, সে আপনার জীবনটা যে নেয়নি।
অর্থাৎ আপনি যা সর্বস্ব দিলেন তারপর আবার কৃতজ্ঞ বোধ করলেন। বর্তমানে আমরা জনগণ সেই দশায় এসে পড়েছি। আমরা যখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এই অবস্থায় আমরা পড়েছি। এই যে এইটার নামে আপনারা শান্তি শান্তি করছেন, কিসের শান্তি? এখানে কি যুদ্ধাবস্থা বিরাজ করছে? তাহলে বলুক, বিএনপি ঘোষণা করুক আমরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মতো আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। তারা বলছেন না, কিন্তু কাজটা যা করছেন সেটা ওই যুদ্ধের মতোই, তার চেয়েও খারাপ। কিন্তু পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে যদি এখন আপনি সহাবস্থান করতে পারেন, তাকে দেশের একটা বৈধ শক্তি হিসেবে গ্রহণ করতে পারেন, কেন পারেন? এটার নাম রাজনীতি। এটা শুধু বাংলাদেশে কেন, এটা লালডাঙ্গার সাথে হয় নাই, এটা মিজোরামে হয় নাই, নাগাল্যান্ডে হয় নাই, ভারতে হয়েছে। ওগুলিকে আমরা নাম দিয়েছি প্রথমে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। অনেক বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ব্যর্থ হয়েছে। সফল হলে গেলে স্বাধীনতা সংগ্রাম বলে, ব্যর্থ হলে বিচ্ছিন্নতাবাদী বলে। যেমন মিশর দিকে আমাদের এটা সেই পর্যায়ের সমস্যা। আমাদের প্রথমে কথা হচ্ছে ক্যাটেগরি মিস্টেক যেন আমরা না করি। এটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে সংঘাত আছে, আদর্শের সংঘাত আছে এখানে। যুদ্ধাপরাধীদের বিচার একটি প্রধান প্রশ্ন, যে ব্যাপারে বিএনপি কখনো একটা পরিষ্কার পজিশন নেয়নি। কাজেই এই ক্ষেত্রে বিএনপির যে দোদুল্যমানতা বা দ্বিধা অথবা যুদ্ধাপরাধীদের সাথে জোট বাঁধা, এটা বিএনপির জন্য একটা লায়াবিলিটি। কিন্তু তারপর আমি বলছি, বিএনপির মধ্যে আজকে যে শক্তি দুটোর মতবাদ দেখা যাচ্ছে, একদল বলছে যে প্রধানমন্ত্রীকে তোমরা সঠিক আচরণ করনি, আর বলে সঠিক আচরণ করা হয়েছে। এই মত থেকে বোঝা যায় এই আন্দোলনের কৌশল সম্পর্কে তারা দ্বিমত করছে। আমি বলছি তাহলে তাদের মধ্যে যে সেই শুভবুদ্ধির উদয় হোক, যেটা ওনার নাম কি, আমাদের রাষ্ট্রপতি সাহেব, আমাদের প্রফেসর সাহেব, হ্যাঁ এই যে ইংরেজি নাম আমি কি জানি না, ওনার নামের পুরো অর্থ কি, AQM, আল্লাহ জানে এই অর্থ কি। তাহলে বদরুদ্দোজা চৌধুরী সাহেব, আপনারা বি চৌধুরী বলেন, বাঙালির নাম তো এইভাবেই বলা হয়, আমি তার বি চৌধুরী বলি। তিনি যে সদিচ্ছা প্রকাশ করলেন, বেগম জিয়া তাকে ইমপিচ করেনি, ইমপিচের বাবা করেছে, উনি পদত্যাগ করেছেন। রাজনীতিতে এখন তিনি বেগম জিয়ার পক্ষে প্র্যাকটিক্যালি পজিশন নিচ্ছেন, প্রতিদিন দেখতে যাচ্ছেন, পাচ্ছেন না। তো রাজনীতিতে সবই তো সম্ভব। আমাদের এখন হচ্ছে বিএনপি আওয়ামী লীগে যদি তারা সংগ্রাম না করেন, যেটা উনি বললেন, আমরা চাই না কেউ তৃতীয় শক্তি ক্ষমতায় আসুক। এই তো আসল কথা। সকলেই তো এখন মনে হচ্ছে কি ছেড়ে দেমা কেঁদে বাঁচির মতো, আমাকে তৃতীয় শক্তি আসার হাত থেকে বাঁচিয়ে বিএনপি একটা বড় উপকার করলো, আমাদের এরকম মনে হবে। যদি বা সে আমার টাকার ব্যাগটা নিয়ে যাচ্ছে, তবু মনে হচ্ছে না আমার উপকার করছে। রহমান, আপনি কিভাবে দেখছেন? শান্তিপূর্ণ সমাধান, বি চৌধুরী সংলাপের কথা বলেছেন, সমঝোতা সম্ভব কিনা? বন্ধু সালামুল্লাহ খান তো বি চৌধুরীর কিভাবে প্রস্থান সেটা বলছে, কিন্তু বাকিটুকু বলে নাই। ওই রেল লাইনের নিচের দিক দিয়ে দৌড়ে পালাতে হয়েছিল এই 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 যারা আজকে জাতীয়তাবাদী দল, তাদের ছাত্র সংগঠন তাকে তাড়া করে নিয়ে যাচ্ছিল, আর উনি রেল লাইন দিয়ে দৌড়াচ্ছিলেন। এই দৃশ্যও কিন্তু আমরা দেখেছিলাম। এখন তো আমি বলি, এই সংলাপ এবং যে কথাগুলো আমরা বলি, এগুলো ওই একটু আগে যেরকম আমরা বললাম যে রাজনৈতিক লোকেরা কতগুলো রেটরিক কথা বলে, আমরাও কিছু লোক এই কথাগুলো বলি যে দুই নেত্রী এক জায়গায় সংলাপ হবে, কতগুলা বিষয় মীমাংসা হতেই হবে, ঐতিহাসিক বিষয়। ৭১-এর যুদ্ধ অপরাধের বিষয়টা আসছে, এটা মীমাংসা হতেই হবে। ৭৫-এর 15ই আগস্টের এটার আংশিক মীমাংসা হয়েছে এবং বাকিটাও মীমাংসা হতে হবে। আর সবচেয়ে বড় হচ্ছে ২১শে আগস্টের মতো যে হীন গ্রেনেড হামলা, যেখানে একটা দলকে সমস্ত নেতৃত্ব সহ শেষ করে দেওয়ার জন্য চেষ্টা হয়েছিল, এবং সেই চেষ্টার সাথে কারা কারা জড়িত এগুলো আমরা না জানলেও সারা পৃথিবীর মানুষ এখন এগুলো জানে, এবং ডকুমেন্টস আছে, এবং সেটা বিচার হচ্ছে। এই বিষয়গুলো মীমাংসা হওয়ার আগ পর্যন্ত সংলাপে বসলেই একেবারে একটা সুখের নহর বয়ে যাবে। আমি এই বিষয়গুলো অবশ্যই আমাদের মীমাংসা আগে করতে হবে। এবং যুদ্ধ অপরাধের বিচার, আমি যেটা আমেনাফা যেটা সঠিকভাবে বলছেন, যে একটা গ্রে এরিয়া তৈরি হচ্ছে, এবং যেখানে মৌলবাদী শক্তি আসলে ৫ই জানুয়ারির নির্বাচনের আগে যে শক্তিটা সক্রিয় ছিল মাঠে, এবং যে স্টাইলে স্কুল জ্বালানোর থেকে আরম্ভ করে রেল লাইন উপরে ফেলা যা যা করেছিল, ঠিক একই গোষ্ঠী কিন্তু আবার এই 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 যে ২২ জানুয়ারির পরের থেকে তারা সক্রিয়। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মৌলবাদী যে জঙ্গি গোষ্ঠী যেগুলো আছে, এদের কিন্তু ইমিডিয়েটলি একটা নির্দলীয় নিরপেক্ষ এই ফেজ একটা বের করছি আমরা। এটা তত্ত্বাবধায়ক সরকার হলে একটা নির্বাচন হবে, হলে পরে দেশে একটা গণতান্ত্রিক সরকার কায়েম হবে। ওদের লক্ষ্য কিন্তু এগুলো না। ওদের লক্ষ্য, ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে তাদের দলটি, যেটা ইতিমধ্যে নির্বাচনের নিবন্ধন বাতিল হয়ে গেছে এবং কোর্ট কর্তৃক বাতিল হয়ে যাবে, রাজনৈতিক অধিকার হরণ হবে, এবং তাদের যেসব নেতা ইতিমধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাদের মোল্লাকে তো আর ফিরিয়ে আনা যাবে না, বাকি যারা আছে তাদেরকে যাতে বাঁচানো যেতে পারে, সেই আন্দোলনটাই, এই গ্রে এরিয়াতে কিন্তু ওরা এই কাজটা করছে।
এই বিষয়গুলো মীমাংসা না করে আপনি দুই নেত্রীকে এক জায়গায় বসিয়ে দিলে একটা বিরাট একটা সমস্যার সমাধান হয়ে যাবে, এটা আমি মনে করি না। জি অবশ্যই আপা, হ্যাঁ চাচ্ছি আমাকে হয়তো ভুল বোঝা যেতে হতে পারে, সেজন্য মানে এই যে গ্রে এরিয়াতে যে আমি বলছি মৌলবাদী এবং জঙ্গিবাদী শক্তিগুলো শক্তিশালী হয়ে যাচ্ছে, এদেরকে কারা এম্পাওয়ার করছে আমি কিন্তু সেটা আইডেন্টিফাই করছি না। ওরা শক্তিশালী হচ্ছে, শক্তিশালী হচ্ছে সেটা আমি বলছি, এরা সক্রিয়, তারা সক্রিয়, আমি সেটাও মেনে নিচ্ছি, বাট কারা বা কাহারা করছে সেটা ব্যাপারে আমি নিশ্চিত না। জি ডক্টর সাদ্দাত হোসেন, আপনার পরে। আচ্ছা, না আমরা এই যে যখন এগুলি আলোচনা করছি বা করি, তখন আমাদের মনের মধ্যে বোধহয় মানে অবচেতন মনে এরকম থাকে যে আমরা নিম্ন মধ্যমানের একটা রাজনৈতিক পরিবেশে আছি। নিজের পক্ষে যদি তা না হয় তাহলে নিম্নমানের একটা নিম্নমানের একটা গণতান্ত্রিক পরিবেশে আছি, কিন্তু আমরা তো সেই পরিবেশে নাই। আমি ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি না, কিন্তু অবস্থা হয়েছে যে আমরা কনফ্রন্টেশনাল পলিটিক্সে চলে এসেছিলাম, সেখান থেকে এখন আমরা নিশ্চিহ্নকরণের পলিটিক্সে গেছি। অর্থাৎ আজকে আমি কিছুটা এখানেও দেখছি, বা উনারা বলছেন যে যুদ্ধ সরাসরি কেউ তো বলে না আমরা যুদ্ধ করছি। আমি কিন্তু অনেক টক শোতে, বিশেষ করে বিরতির সময় আমাকে অনেক বলেছে শাসক দলের যারা বন্ধুস্থানীয় লোক বিরোধী, তারা বলছে না আমরা তো যুদ্ধ সম অবস্থায় আছি, আমরা যুদ্ধের মধ্যে, এটা শেষ হবে এই যুদ্ধ, তারপরে আমরা অন্য কথা বলবো। এবং গত অন্তত 2 সপ্তাহ থেকে দেখছি বিরোধী জোটেরও বেশ কিছু লোকজন বলছে যে না ঠিক আছে যুদ্ধটা হয়ে যাক, তাতে মনে হচ্ছে তাদেরও কোনো একটা অ্যাসিউরেন্স আছে বা কোনো রিসোর্স সম্পর্কে তাদের ধারণা আছে, তারা মনে করে যে হয়তো আমরাও জিততে পারি। এখন যুদ্ধ হলে কি হয়? যুদ্ধ হলে যেটা হয়, যুদ্ধটা ক্রিয়েটেড হয় মানুষের, জন্ম হয় মানুষের মনে, এবং বলা হয় যে যুদ্ধের জন্ম হয় মনে, এবং প্রথম আঘাত বা প্রথম বোমায় যেটা ধ্বংস হয় সেটা হলো মানুষের মন, মানুষের সুন্দর মন, মানুষের মানবিকতা, মনুষ্যত্ব এবং বিবেক, এগুলি কিন্তু শেষ হয়ে যায়। তখন একটা জিনিস হয় যে আমি কিভাবে জিতবো, জিতাটাই আমার সবচেয়ে বড় ইয়ে। সুতরাং যুদ্ধ মানি হরর, যুদ্ধ মানি হচ্ছে হিরোশিমা নাগাসাকি, আমি বোমা মেরে দিব হিরোশিমায়। আমি মনে করি আমার জিততে হবে, কে কত লক্ষ লোক মারা গেল দিস ইজ ইরেলেভেন্ট। আপনারা যেসব কথাবার্তা বলছেন এগুলি হলো সুন্দর গণতান্ত্রিক পরিবেশের কথা, গণতান্ত্রিক সংস্কৃতির কথা। যুদ্ধতে তো এগুলি নাই। আমি মনে করি যে এইখানে এই কাজ করলে আমি জিতবো, আমার এরর অফ জাজমেন্ট হইতে পারে, আমি হয়তো ভুল জায়গায় আঘাত করছি, কিন্তু আমার মনের মধ্যে মানুষের কি ক্ষতি হবে, বাচ্চার কি ক্ষতি হবে, গ্রাম জনপদ এগুলির কি হবে, যারা রাজা বাচ্চারা যুদ্ধ করছে তারা এগুলির দিকে চিন্তা করে নাই। যুদ্ধ ইজ হরর, এটা না হওয়া ভালো। এবং এখন যে অবস্থায় আছে এই অবস্থায়, এই যুদ্ধ অবস্থা মনের মধ্যে তাদের যে অবস্থা, কোনো সংলাপ হবে না, হলেও সেটা কোনো রকম অর্থবহ হবে না। তবে শুধু একটা ক্ষেত্রে হতে পারে, যদি ক্ষমতাধর কোনো ব্যক্তি, গোষ্ঠী, রাষ্ট্র এসে যদি আপনার উপরে প্রভাব বিস্তার করতে পারে যে করতে হবে, আমি কিন্তু দাঁড়িয়ে গেছি, না হলে অবস্থা খারাপ। অথবা যদি এমন একটা তৃতীয় শক্তি দেখা যায় যে আমরা আবাহনী মোহামেডান ঝগড়া করলে শেখ জামাল চ্যাম্পিয়ন হয়ে যাইতেছে, তখন বলবে যে ঠিক আছে আমাদের মধ্যে সেরকম ইঙ্গিত আছে কিনা, সেই রকম ইঙ্গিত এখনো আমি দেখছি না, হয়তো হইতে পারে, না হলে এরকম যুদ্ধ অবশ্যই সময় খুব শেষ, 30 সেকেন্ড ওয়ার উইল কন্টিনিউ। 30 সেকেন্ড বলেন, সময় শেষ। হ্যাঁ, সেখানে 8 মিনিট সময় আছে আমাদের। গৌতম বুদ্ধের একটি কথা আছে, সুন্দর কথা যুদ্ধ সম্পর্কে। যুদ্ধ শিবিরে সহস্র সহস্র সৈন্যকে জয় করাচ্ছে, হাজার হাজার সৈন্যকে জয় করাচ্ছে, আত্মজয়ী হচ্ছে সবচেয়ে বড় জয়। এর চাইতে বড় জয় পৃথিবীতে আর কিছু নাই, এর চাইতে বড় তৃপ্তি আর পৃথিবীতে কিছু নাই। এখন যে সংঘাতের কথা বলছি, সহিংসতা সংঘাত আমরা চাই না। আমি শান্তিবাদী মানুষ, আমি মানবতার কথা বলি সব সময়। তো যেখানে একটা জিনিস আমি বলতে চাই যে এই যে টালির বাড়ির ট্রাক, গণতন্ত্রের কখনো ভাষা হতে পারে না। ঠেলা গাড়ি, বস্তা,
জি এইসব জিনিস কিন্তু এইসব কিন্তু গণতন্ত্রের কখনো উপাদান হতে পারে না। এই জন্য আজকে কাঁটাতারের বেড়া এগুলো কিন্তু গণতন্ত্রের উপাদান হতে পারে 5 বছর কাঁটাতারের এই বেড়া জন্যই আজকের এই সংঘাতটা সমাধানের কোনো সূত্র আছে কিনা? ভালো ট্রাক্টর সরিয়ে নিয়ে যাওয়া। এই অবরোধ, হরতাল, সহিংসতা, মানুষ মারা, এখান থেকে কোনো সূত্র আছে কিনা? অতীতে হয়েছে বলে এখনই করবো আমরা, জি প্লিজ প্লিজ, আমরা তো একটা গুড গভর্নেন্স। স্যার প্লিজ থামতে হবে আপনাকে। হ্যাঁ আমরা অনেক শেষ 1 মিনিট। দেখেন, আমার মনে হয় না যে সংলাপের পরিবেশ আছে, বাট এট দ্য সেম টাইম সমাধান হতে পারে। এটা হয়তো গভর্নমেন্ট থেকে যদি একটা বড় প্রপোজাল আসে কিংবা অপোজিশন যদি একটা ফর্মুলা নিয়ে আসে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু এই মুহূর্তে আমরা কোনো পক্ষকেই কোনো ফর্মুলা নিয়ে আসতে দেখছি না। সাদাত হোসেনের বক্তব্য থেকে বলছি, এখন যে নিউক্লিয়ার ওয়ারের যে আইডিয়া শেষ পর্যন্ত পৃথিবী যেখানে এসছে, পৃথিবীতে এই পরিমাণ ওয়ারহেড আছে। আগে যখন ঠান্ডা যুদ্ধের দিনে আমেরিকার 16,000 ওয়ারহেড, রাশিয়ার 4,000, কিন্তু এতগুলি খরচ করার কোনো জায়গা নাই পৃথিবীতে। যুদ্ধ করে জেতা যাবে না। কিন্তু যারা মনে করে থিওরি অফ ফার্স্ট স্ট্রাইক, যে আমরা আগে মারলে অন্যরা হয়ে যাবে, সেটা শিয়ার ম্যাডনেস। আমি উদাহরণ দিচ্ছি, ম্যাকনামারা সাহেব 1990-এর দশকের মাঝামাঝি ইন রেট্রোস্পেক্ট বলে স্মৃতিকথা লিখেছেন। সেখানে তারা এটাই বলেছেন যে এই নিউক্লিয়ার ডেটারেন্সের থিওরিটা সম্পূর্ণ অচল, কিন্তু তারপরেও আমরা অস্ত্র রাখছি কেন? ভয় দেখাবার জন্য। এটাই তো মানে ডেটারেন্স বলে। কিন্তু এটা ব্যবহার করার জায়গা কারণ নাই, কেউ যুদ্ধ করে জিততে পারবে না। এইটা যদি আপনার উপলব্ধি হয়, তাহলে অবশ্যই শান্তির আপনাকে আসতে হবে। এই যে কিউবাকে কেন্দ্র করে ক্রুশ্চেভের সময় যুদ্ধ বাধার 24 ঘন্টার মধ্যে চলে গিয়েছিল, কিন্তু পরে কি করে এটা সমাধান হয়েছে? বার্টন রাসেল একটা বই লিখেছিলেন আনআর্মড ভিক্টরি নামে। সেখানে দেখেছিলেন কি, ক্রুশ্চেভ বললেন যে আমি মিসাইলগুলো নিয়ে যাব। 270টা ওয়ারহেড কিউবাতে নিয়ে গিয়েছিল রাশিয়ানরা, সেগুলো উইথড্র করেছে। তখন কেনেডির সময় আমার বক্তব্য হচ্ছে কি, পৃথিবী সেই রকম ঘন সংকট থেকে বেঁচে এসেছে, সমাধান সম্ভব যদি আমাদের উভয় পক্ষের মধ্যে এই উপলব্ধি হয় যে এই যুদ্ধে কারো জেতার সম্ভাবনা নেই। এখন যুদ্ধটা হচ্ছে কি জন্য? সেই উপলব্ধির সম্ভাবনা এখন মনে হচ্ছে প্রত্যেকে মনে করছে আমি জিততে পারবো ইন্ডিভিজুয়ালি, কিন্তু আরেক দল লোক আছে মনে করে কি এইটাই হচ্ছে শেষ কথা, যে আমি না জিতি অসুবিধা নেই, সেই জন্য না জেতে তৃতীয়কে জেতায় দেবো। এইটা ধরেন যেটা ডক্টর মিজান বলছিলেন 2006 সনের 28 নভেম্বরের যে হত্যাকাণ্ড, যার পরে 1.5 মাসের মধ্যে আমরা যেটাকে বলে 1/11 সেটা হলো। এখন অনেকের মধ্যে অঙ্ক এটা হচ্ছে যে এইরকম একটা কিছু যদি রিপিট করে, ইয়েস, ইতিহাস নিজের পুনরাবৃত্তি ঘটে বটে, কিন্তু দ্বিতীয়বারে প্রহসন আকারে হতে পারে। সকলেই মনে করছে একইভাবে হবে, একইভাবে হওয়ার সম্ভাবনা। আরেকটা কথা, আরেকটা বড় কথা, এটা হলো স্ট্রাকচারাল চেঞ্জ যেটা বলে। 1970-এর দশকে বাংলাদেশে 17 বার 18 বার খুব চেষ্টা হয়েছে। আমি শেখ সাহেবের হত্যার পর থেকে জিয়াউর রহমানের হত্যা পর্যন্ত, আর পরের কথা বাদ দিলাম। কিন্তু এখন অত হারে হচ্ছে না কেন? এটা বোঝার জন্য ধরেন বাংলাদেশে পাকিস্তানে এত সামরিক অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশ তো পাকিস্তানের উত্তরাধিকারী ওই দিক থেকে, কিন্তু ভারতের চেষ্টা হয়নি কেন? তার মানে ভারতের সাথে একটা স্ট্রাকচারাল পার্থক্য আছে। আপনি যদি সাইকোলজি দিয়ে বলেন, ভারতের লোকেরাও ভারতীয়, পাকিস্তানের লোকেরাও ভারতীয়, বাংলাদেশেরও ভারতীয়, মানে মহা ঐতিহাসিক অর্থে ওনার যে সনাতন ধর্ম অর্থে। কিন্তু তাহলে সব জায়গায় রাজনৈতিক ব্যবহার একরকম নয় কেন? ওখান থেকে শিক্ষা বাংলাদেশেও আমি ভূগোলে যেমন পরিবর্তন আছে, ইতিহাসও পরিবর্তন আছে। আমি সলিমুল্লাহ খানের সাথে একটু সাপ্লিমেন্ট করি। স্ট্রাকচারাল পরিবর্তন কিন্তু ইতিমধ্যে হয়েছে। কারণ আগে যে কোনো এরকম একটা অরাজকতা বা এদিকে গোলযোগের অবস্থা এদিকে দেখলে বলতো সবাই মিলে উত্তরপাড়ায় কি হচ্ছে, উত্তরপাড়া বোধহয় এখনই আসবে। স্ট্রাকচারাল পরিবর্তনের মধ্যে আমি গত 40 বছরের মধ্যে সবচেয়ে বড় ঘটনাটা ঘটছে, সেটা হচ্ছে একটি রাজনৈতিক দলের কেন্দ্র অফিস এবং বাসভবন ওই ক্যান্টনমেন্ট থেকে বাইরে নিয়ে আসা। এটা হচ্ছে গত 40 বছর রাজনীতির সবচেয়ে গুণগত পরিবর্তন, যার কারণে এখন আর উত্তরপাড়ায় কি হচ্ছে একটা এই নিয়ে খুব অস্থিরতা এই সমাজেও নাই, উত্তরপাড়াতেও নেই, এবং এটা হবেও না। ওই আমার ধারণা আপনার সংলাপের কথা বলছেন, শান্তির কথা বলছেন, কিন্তু আপাতত আমি এই যে দেখছি না। যদি দুই দলের মধ্যেই, যেটা সলিমুল্লাহ সাহেব বলছেন, মানসিক পরিবর্তনটা যদি আসে, উপলব্ধি যদি হয় যে না এটা করে আমরা লাভ হবে না, ইট উইল বি মিউচুয়ালি ডিস্ট্রাকটিভ থিঙ্কিং অর পলিসি, তখন তারা হয়তো বসতে পারে, এছাড়া হবে না। আপনাকে দিয়ে শেষ করবো, দর্শকদের উদ্দেশ্যে কিছু না আর সময় নেই প্লিজ। রোবায়েত, একটা জিনিস হয় কি, যে আমরা তো এই গোলটেবিল ইত্যাদি আমরা করি এবং পত্রপত্রিকায় লেখালেখি হয়, টক শো আছে, কলাম আছে, ইত্যাদি আছে। এখানে রাজনৈতিক যে সংকট চলছে, এটা তো একটা নির্বোধেও বোঝে যে রাজনৈতিক সংকট চলছে। সেই সংকটের জন্য কে দায়ী কে দায়ী নয় সেটা প্রশ্ন আছে, সংকটটা চলছে। আমি নিজে যেটা বুঝি, যেটুকু আমি অনেকদিন থেকে রাজনীতি দেখছি এবং একটু একটু লেখালেখি করে যেটা বুঝতে পারছি, সেটা হলো যে সংলাপের কথা বলা হচ্ছে, এই সংলাপ যদি দুই পক্ষের মধ্যে নাও হয়, আমি সবচেয়ে খুশি হতাম যে এই যে অবস্থাটা চলছে, এটা তো খুব খারাপ অবস্থা নাকি। সাধারণ মানুষ কষ্টের মধ্যে আছে, যেতে পারছে না, এক জেলা থেকে আরেক জায়গায় যেতে পারছে না, মানুষ কষ্টের মধ্যে। সরকারি লোকরা প্রত্যেক দিন এই ব্যাপারে
বলছে, কিন্তু তারা নিজেরা কি বসেছেন? আওয়ামী লীগ বা 14 দলের লোকরা, আপনি কি এইরকম কোন পত্রিকা দেখেছেন? এবং আপনারা দেখেছেন 2-3 জন যে কোনদিন মানে কোন নিউজ আছে আজ পর্যন্ত? সাদাত ভাই দেখেছেন নাকি যে আওয়ামী লীগ অথবা 14 দল, রাশেদ খান মেনন এবং আওয়ামী লীগের সৈয়দ আশরাফ, এরা নিজেরা রুদ্ধদ্বার বৈঠকেও আওয়ামী লীগের বিএনপির সঙ্গে বসার দরকার নাই, কিন্তু যেহেতু তারা ক্ষমতায় আছে তাদের বসতে হবে, কিন্তু সেই জিনিসটা তো আমরা দেখিনি। সুতরাং এইটা জিয়ে রেখে তাদেরও কোনো লাভ হবে না, মানুষ মরবে, মানুষ কষ্ট হবে। কাজেই এটা নিয়ে যদি আমরা দলীয় ভাবে, প্রত্যেকেরই আমাদের একটা দলীয় আছে, আমাদের দলীয় আনুগত্য আছে, দলীয় সুযোগ সুবিধা প্রাপ্তির ব্যাপার আছে, সেটা আওয়ামী লীগ আসলেও আছে, বিএনপি আসলেও আছে, সেটা তো আমরা দেখছি, অনেকদিন থেকেই দেখছি আমরা। কিন্তু বিএনপিও বসেনি, মানে বিএনপি না বিএনপি তো হযবরল অবস্থার মধ্যে আছে, বিএনপি তো বসেই নেই। বিএনপি প্রত্যেক দিনই বসছে তারা, প্রত্যেক দিনই, কিন্তু ওই বসা না, আপনি যেটা করতেন প্রত্যেক দিনই তারা দেখছি, নিউজ দেখছি, কিন্তু এটাকে আপনি জানেন বা আপনি তো কিছুটা দলের সঙ্গে প্রবলেম সলভ করার জন্য বসে, এইটা হলো, হ্যাঁ ওটা তো তারা মিটিং করছেন এমনি, কিন্তু আমরা বলছি সংলাপটা অর্থহীন হয়ে যায়। যে সংলাপ শব্দটা আসলো কোত্থেকে? সমঝোতা, সংলাপ, সহাবস্থান, এই শব্দগুলো তো খুবই গুরুত্বপূর্ণ মানুষের জনজীবনে। এখন যুদ্ধ যখন লাগে তখন তো সংলাপের প্রয়োজন হয়। টেবিল যুদ্ধ চলবে, এক জায়গায় আমরা বসবো, বসে একটা মীমাংসা করবো। আলাপ আলোচনা কেন হচ্ছে না? আলাপ আলোচনা তো শান্তির একটা বড় শর্ত। এটা হচ্ছে আলাপ আলোচনা না করলে শান্তি কখনো আসা সম্ভব না। মুখোমুখি হই আমরা, অসুবিধা কোথায়? উদার হই মানসিক ভাবে। যেটা বলছিলাম অসুবিধা আছে, কট্টরপন্থীরা মনে করে সংকট চলছে। বি চৌধুরী সাহেব যেটা বললেন সেটা তো তিনি একটা প্রবীণ ব্যক্তি, তিনি অপমানিত হয়েছেন আওয়ামী লীগের হাতে, যেটা বললেন যে বিএনপির হাতে, বিএনপির হাতে, বিএনপির হাতে হয়েছেন উনি, খুবই, ওনার বাপ আওয়ামী লীগের নেতা ছিলেন উনি। যাই হোক, সেটা না, মানুষকে যদি একই অবস্থা থাকতে হবে। কিউবার সঙ্গে আপনার আমেরিকার যে সম্পর্ক, সেটা তো এখন দেখা যাচ্ছে যে, তারপরেও আমি বলি যে আওয়ামী লীগের মধ্যেও এবং 14 দলের ভিতরে প্রবীণ নেতারা আছেন যারা দীর্ঘ সংগ্রামের ভিতর দিয়ে এই জায়গাটা এসছেন। এখন তারা ভালো থাকবে, অবশ্যই থাকবে না কেন? এবং আওয়ামী লীগের পুরনো দল, সেই দলেই তো থাকার কথা বেশি। সুশীল সমাজের নাগরিকদেরকে যারা আলোকিত মানুষ, কিছু মানুষ আছে তাদেরকে আলোকিত বা অন্ধকার আচ্ছন্ন মানুষের প্রশ্ন না। একটা গৃহে যখন যুদ্ধ হয়, গৃহে যখন অগ্নি দাহ হয়, সেখানে কিন্তু নিজের মানুষেরা কিন্তু সেখানে নিরোধ করতে পারে না। বাইরের মানুষেরা হয়তো অর্ধেকের মধ্যে এসে হয়তো পানি দিতে হবে, অথবা সেটা নিঃশেষ হয়ে হয়তো শান্তি আসবে। আমাদের দেশের অবস্থা হয়েছে সেই রকম। এটা কি বিদেশি রাষ্ট্রের কথা বলছেন? বাইরে থেকে পানি দিবে? বাইরে না, আমাদের দেশের মানুষরা পারবে। আমরা বাইরে যাবো কেন? আমরা বাইরে যাওয়ার পক্ষে না, আমি বাইরে যাওয়ার পক্ষে না। আমি বলতে চাই যেটা আমাদের দেশের মধ্যে চিন্তক ভালো মানুষ আছে, যেমন হচ্ছে আমাদের সাদা মনের মানুষ। শেষ করতে চাই, অবশ্যই আমরা পারি, আমরা সকলেই যদি বসি, আমরা একটা সুন্দর মনে, আমরা যদি বলি যেমন ডক্টর কামাল হোসেন, কেন তিনি বিতর্কিত হবে? আমরা বিতর্কিত করতে চাই না। একেএম বদরুজ্জোহা চৌধুরী, সে সমাজের মানুষ, তারপর নাগরিক ঐক্যের মানুষ, সবাই আমরা যদি মনে করি আমরা শেষ করবো, এইটা যাই হোক, সেটা হলো যে সমস্যা যখন হয়েছে আমরাও আলোচনা করছি, আওয়ামী লীগের লোকরাও জানেন, বিএনপির লোকরাও জানেন, অন্যরাও জানেন। সেই জন্য যেটা আমাদের আজকের যে শেষ কথা, যেটা যে তারা নিজেরা সরকারে যেহেতু তারা ক্ষমতায় আছেন, তারাও বসুন, তারা দীর্ঘ সংগ্রাম করেছেন, 60-এর দশকে করেছেন, কেউ আছেন 50-এর দশকেও করেছেন। তো সুতরাং তাদের অভিজ্ঞতা আছে, মানুষের মন মানসিকতা তারা জানেন, আবেগ অনুভূতির ব্যাপারটা জানেন, বিরোধ আছে, একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি আছে, কিন্তু তারপরেও সরকারে যারা আছেন তাদের দায়িত্ব বেশি, তাদেরকেই বসতে হবে, তারাও একটা ফয়সালা বের করুন খুঁজে বের। এটি আমরা অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আসবার জন্য, এই বিষয়ে কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কিন্তু খুব ভালো সমাধান আজকের বিজ্ঞ আলোচকদের ভিতর থেকে বেরিয়ে সেরকম বলা যাবে না, বলা একটা কায়েস্ক অবস্থা। আগামীকাল কি হবে আমরা ঠিক জানি না, একটা এনট্রপি, একটা আনসার্টেইনটি, একটা অনিশ্চয়তার মধ্যে হয়তো আমরা পড়ে গেছি। তারপরেও যেটা বলা হয় যে নাইট ইজ ডার্কেস্ট বিফোর ডন, নাইট ইজ অলওয়েজ ডার্কেস্ট জাস্ট বিফোর ডন। সে আশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন।